কি হলো ম্যাডাম, কোনো সমস্যা হয়েছে নাকি? আমাদের ফোন করলেন যে? সমস্যা মানে? আমার আবার কিসের সমস্যা হবে? তোদের ডাকলাম এই ছেলেটাকে ধোলাই করার জন্য। ওর সাহস কি করে হয় রাস্তার এত মানুষের সামনে আমাকে প্রপোজ করার, আবার আমার হাত ধরে অসভ্যতামি? কেন মিম, কেন তুমি আমার সাথে ভালোবাসার অভিনয়টা করলে? কেমন অপরাধ করেছিলাম যে তুমি আমাকে এরকম বড় একটা শাস্তি দিলে? তুমি চাইলে সে সময় আমাকে মেরে ফেলতে পারতে, তাহলে না মেরে আমাকে কেন এত বড় শাস্তি দিলে? মিম প্লিজ, আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া যে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবো। আমি আর আগের মতো হাসতে পারবো না, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবো না, আগের মতো খুশি থাকতেও পারবো না। ওই তোকে ভালোই ভালোই বলছি, শুনিসনি? পাগলে তো তার ভালোটা বোঝে, কিন্তু তুই কোন দেশের পাগল রে? তুই তোর ভালোটা বুঝিসনি? তাহলে দেখ এখন তোর কি অবস্থা হয়। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার শালাকে, এমনভাবে মারবি যেন আর কোনো দিন ভালোবাসি কথাটা দূরের কথা, আমার দিকে চোখ তুলেও তাকাতে পারবে না। দোস্ত, কথা বলিস না তো, মনটা ভালো নেই। কেন, কি হয়েছে তোর? আরে বলিস না, ঘোরার হলোই না। কেন, তা কইছিলি এত সময়? কইছিলাম জানিস, একটা মেয়ের সাথে কী সব কাপড় পরে ঘুরে বেড়াচ্ছিল। অভদ্র মেয়ে কোথাকার, রাস্তাঘাটে এসব কাপড় পরে ঘুরে বেড়ায়। অনেক কথা বলে অপমান করেছি, মেয়েটি কিছুই বলেনি, চুপ করে শুনছিল। শোন, তোকে একটা কথা বলি, এইটা গ্রাম না যে এখানকার মেয়েরা গ্রামের মতো পোশাক পরবে, আর এদের আচার আচরণ কথাবার্তা সব দিক থেকে গ্রামের মেয়েদের থেকে একটু ভিন্ন। আর এখন হলো আধুনিক যুগ, তাই এইসব হলো কমন ব্যাপার। কিন্তু দোস্ত, তুই সাবধানে থাকিস। সাবধানে থাকবো কেন? তুই যে মেয়েটার সাথে এতক্ষণ সময় ধরে ঝগড়া করলি, মেয়েটা যদি তোরে একবার পায় তাহলে তোর যে কি অবস্থা করবে আল্লাহ ভালো জানে। দোস্ত, আমি কি ভুল কিছু বলছি নাকি? তুই বল। আমি তো সব সত্যি কথাই বলছি। আমাদের বাঙালি মেয়েদের কি এইসব কিছুতে মানায়? আর বিশেষ করে মুসলিম মেয়েদের জন্য এইসব একদমই মানায় না, তাদেরকে শুধু পর্দায় মানায়। আচ্ছা, তুই এত করে যখন বলছিস, তাহলে আমি আর কোনো মেয়েকে এসব কথা বলবো না। আচ্ছা ঘুমা এখন, অনেক তো রাত হলো, কালকে সকালে কথা হবে, আবার কালকে ভার্সিটিও আছে। গুড নাইট। গুড নাইট। পরদিন ফজরের আজান শুনে ঘুমটা ভেঙে গেল, তাই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেলাম মসজিদে। নামাজ পড়ে আসার পর কিছু সময় হাঁটাহাঁটি করে হোস্টেলে চলে আসলাম, যেখানে আমি আর আমার বন্ধুরা থাকি। নাস্তা করে ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে নিলাম। আমরা দুজন ভার্সিটি যাচ্ছি, তখন জিহাদ বলল, দোস্ত শোন। বল। আজকে ভার্সিটির প্রথম দিন, শুনেছি প্রথম দিন নাকি ভার্সিটির বড় ভাই ও আপুরা র্যাক করে, তাই সাবধানে থাকতে হবে। আমিও শুনেছি। আচ্ছা চল, গেলে দেখা যাবে কি হয়, আল্লাহ ভরসা। ভার্সিটির গেট দিয়ে ঢুকে আমাদের ক্লাসের দিকে যাচ্ছি। প্রথম দিন তো, তাই জানা নেই কোনটা আমাদের ক্লাস, কারো কাছে জিজ্ঞাসা করতে হবে। হঠাৎই পেছন দিকে কিছু মেয়ের মধ্যে একটি মেয়ে বলল, এই ছেলে দাঁড়া। শুনেও না শোনার ভান করে চলে যাচ্ছে। এই তোকে দাঁড়াতে বলছি না, দাঁড়া। কোনো কথা নেই। দোস্ত, মেয়েটা আমাদের ডাকছে মনে হয়, কিছু বলবে মনে হয়, চল শুনে আসি। ঠিক কথা বলছিস। যদি আমরা এখন মেয়েদের সামনে যাই, ওই যে দেখতে পারছিস দুইটা ছেলে মেয়েকে কান ধরে দাঁড় করিয়ে রাখছে, আমাদেরকে ওইটাই করবে। তাই যত তাড়াতাড়ি এখান থেকে যেতে পারবো ততই। আর কিছু বলতে যাব, হঠাৎই পেছন থেকে দুইটা মেয়ে এসে আমাদেরকে কলার চেপে ধরে টানতে টানতে ওই মেয়েটা সামনে নিয়ে গেল। আমি তো শালার কিছুই বলতে পারছি না। ওই তোদেরকে কোন সময় থেকে ডাকতেছি, তোরা শুনিসনি কেন? আমি চুপ করে আছি। কি হলো, কথা বলছিস না কেন? আমি এবারও চুপ। ওই আমি থাপ্পড় খেয়ে তো ভেবাচাকা খেয়ে গেলাম, তবুও সাহস নিয়ে বললাম, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমাদেরকে থাপ্পড় কেন দিলেন জানতে পারি? থাপ্পড় কেন দিলাম তা জানতে চাস? তোদের দুজনকে সেই কোন সময় থেকে ডাকতেছি, তোরা আমার ডাক শুনিসনি কেন? সত্যি বলতে কি আপু, আমরা শুনতে পারিনি, আর শুনলে তো অবশ্যই আপনার সামনে আসতা। তা না হয় বুঝলাম, কিন্তু তোদেরকে এখানে এনে যে কতগুলো কথা বললাম, তোরা কি তা শুনতে পারিসনি? সত্যি বলবো না মিথ্যা? কেন, সত্যি বলবি? সত্যি বলতে কি আপু, আপনি যে আমাদেরকে অনেক সময় ধরে ডাকছেন, আবার এখানে এনেও যে কথাগুলো বললেন, আমরা কিছুই শুনিনি। কিন্তু কিন্তু কি? আপনি যে আমাদেরকে থাপ্পড় মেরেছেন তা কিন্তু মোটেও ঠিক করেননি। আচ্ছা, আপনি আমাদেরকে কেন রেখেছেন? কেন ডেকেছি জানিস না? নাকি দেখছিস না সবাই কেমন কান ধরে দাঁড়িয়ে আছে? তোদেরকেও কান ধরে দাঁড় করিয়ে রাখতে ডেকেছি, কিন্তু তোরা আমার কথা শুনিসনি, তাই তোদেরকে আরো বড় শাস্তি পেতে হবে। কেন? আমরা তো কিছু করিনি, তাহলে আমরা কান ধরবো কেন?
ধরবি নাকি অন্য কোনো কিছু করতে হবে? আপনি করতে পারেন, আমি কান ধরবো। এমন সময় জিহাদ বলল, তুই কি পাগল হয়েছিস? কান না ধরলে কোনো উপায় নেই, পরে আরও বড় শাস্তি পেতে হবে। আজকের মতো প্লিজ তুই কান ধর। আমিও তখন বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর অনেক সময় কান ধরে থাকার পর, এই দাঁড়া, তোরা কি গ্রাম থেকে এসেছিস? কিন্তু কেন? তোদের ভাগ্য ভালো বলতে হবে, তা না হলে আজ যদি মিম থাকতো তাহলে তোদের কি যে হতো। আর আজকে আমার মনটাও ভালো নেই, তাই তোদেরকে ছেড়ে দিতেছি। আচ্ছা আবার একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। কর। এই মিমটা আবার কে? তা জেনে তোরা কি করবি? না, এমনি জানতে চাইলাম। মিম হলো আমাদের এই গ্রুপের লিডার। ওর বাবা অনেক বড় ব্যবসায়ী বলতে পারিস। বাংলাদেশের সবচেয়ে বড় 10 জন ব্যবসায়ীদের মধ্যে ওর বাবা একজন। আর ওকে দেখে ভার্সিটির বড় বড় ছেলে মেয়ে এবং কি স্যার ম্যাডামেও ভয় পায়। আর আমরা সবাই ওর কথা মতোই কাজ করি। কিন্তু কালকে কোন ছেলে জানি ওকে রাস্তায় অনেক অপমান করেছে, তাই ও আজকে ভার্সিটিতে আসে নাই। যদি ওই ছেলেকে হাতের কাছে পাই তাহলে কি যে করব। আচ্ছা আপু, আমরা এখন যাই। আর আমাদের ক্লাসটা কোনটা যদি একটু বলে দিতেন। তোদের বিভাগ কোনটা? এই তো এইটা। আর এই ঠিকানায় তোদের ক্লাস। ধন্যবাদ আপু। আচ্ছা আসি তাহলে। যা যা। কোথা থেকে যে এই সব ছোট লোক ছেলেরা এই ভার্সিটিতে চান্স পায় আল্লাহই ভালো জানে। এক একটা পোশাক দেখলে বোঝাই যায় ছোট লোকের বাচ্চা একটা। এদের সাথে যে আমি এত সময় ধরে কেমনে কথা বললাম, উফ, অসহ্যকর। দূরও সামনে থেকে, মুডটাই খারাপ করে দিল। আমরা দুজনে মনটা খারাপ করে আমাদের ক্লাসের দিকে চলে আসলাম। আর ভাবছি, এত কষ্ট করে পড়ালেখা করে এত দূর পর্যন্ত আসলাম, যদি ভালো রেজাল্ট না করে ভার্সিটি থেকে বেরিয়ে যেতে না পারি তাহলে কি লাভ হলো এত কষ্ট করে পড়ালেখা করার? তাহলে তো না পড়ালেখা করলেই হতো। যে যাই বলুক না কেন, আমাকে পড়তে হবে, ভালো একটা রেজাল্ট করে ভার্সিটির মান বজায় রাখতে হবে। আর দেখিয়ে দিতে হবে সমাজের কিছু বড়লোক মানুষদেরকেও, যারা আমাদের মতো মধ্যবিত্ত শ্রেণীর মানুষদেরকে সম্মান দেয় না, তাদের প্রাপ্য অধিকারটুকু তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে মধ্যবিত্তদেরও অনেক স্বপ্ন আছে, তাদেরও মন চায় তাদের মতো বড় কিছু হতে, তাদের মতো বড় বড় বাড়ি গাড়ি করতে, তাদের মতো সুন্দর সুন্দর পোশাক পরতে। কিন্তু তাদের কাছে টাকা না থাকার কারণে তারা ইচ্ছে থাকা সত্ত্বেও ইচ্ছেগুলো পূরণ করতে পারে না। মনের ভিতর লুকিয়ে রাখে তাদের সব স্বপ্নগুলো, ইচ্ছাগুলো আর কষ্টটা। আজ থেকে আমার একটাই লক্ষ্য, তাহলে ভালো রেজাল্ট করে গরিবদেরকে সাহায্য সহযোগিতা করা এবং যারা এই মানুষদেরকে কষ্ট দেয় তাদের শাস্তি দেওয়া। অনেক কথাই তো হলো, এবার চলুন আপনাদেরকে পরিচয়টা দিয়ে নেই। আমি দিন ইসলাম হোসেন সাকিব, বাবা মার ছোট ছেলে। এবার আমি ঢাবিতে চান্স পেয়েছি, তাই ঢাকা শহরে আসা। আজকে আমার ভার্সিটির প্রথম দিন। খুব কষ্ট করে এসএসসি এবং এইচএসসি দিয়েছি, বুঝতেই তো পারছেন মধ্যবিত্ত ঘরের সন্তান। রেজাল্ট ততটা ভালো না হলেও খারাপও ছিল না। কোনো মতে ভালো রেজাল্ট করে ঢাবিতে পরীক্ষা দিই। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার বন্ধু জিহাদের সহযোগিতার মাধ্যমে আমি ঢাবিতে চান্স পাই, আর জিহাদও আমার সাথে চান্স পেয়েছে। অনেক কথাই তো হলো, চলুন এবার গল্পে ফেরা যাক। এসব কথা ভাবছিলাম, হঠাৎই জিহাদ বলল, দোস্ত, বল। মন খারাপ করিস না। এরা বড়লোকরা শুধু টাকাকে বোঝে। যার কাছে যত বেশি টাকা আছে তাকে তারা ভালো মানুষ মনে করে। তারা বোঝে না আমাদের মতো গরিবকে কতটা কষ্ট করে আমাদের দৈনন্দিন সব ধরনের চাহিদা মেটাতে হয়। তারা বুঝতে পারে না কতটা কষ্ট করে আমাদের চলতে হয়। আমাদের মতো গরিবরা সারাদিন কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ আয় করে তা দিয়ে তাদের সংসারটাকে চালায়। আর এই সামান্য অর্থ দিয়ে তারা তাদের সব ধরনের চাহিদা পূরণ করতে পারে না। আর তাদের সব ইচ্ছাও পূরণ করতে না পারার কষ্টটা তারা তাদের বুকের ভিতরে লুকিয়ে রাখে। আর তার চেয়ে কষ্ট কি জানিস? যখন কোনো বড়লোকেরা তাদের অপমান করে, খারাপ ব্যবহার করে, তাদের নানা ধরনের অত্যাচার করে, কিন্তু তাদেরকে তারা তার যথার্থ মর্যাদা দেয় না। দোস্ত, এবার ভেবে দেখ, বড়লোকেরা যদি গরিবদের কষ্টটা বুঝতো, তারা যদি বুঝতো গরিবরা কতটা কষ্ট করে তাদের দিনগুলো কাটায়, কতটা কষ্ট করে তারা তাদের পরিবারের সকলের ভরণ পোষণ সহ সব ধরনের চাহিদা পূরণ করে, তাদের হিমশিম খেতে হয়। আর তারা যদি তাদের এই বৃহৎ অর্থ ভাণ্ডার থেকে গরিবদেরকে একটু সাহায্য সহযোগিতা করে, তাহলে তাদের এত কষ্ট করে চলতে হয় না। দোস্ত, আরও দেখ, আর বলতে হবে না, শুধু শুধু এগুলো বলে আর কি লাভ হবে? তার চেয়ে বরং কিছু একটা করতে পারলে ভালো হবে। কি করা যায় বলতো? আমরা তো নিজেরাই নিজেদের চাহিদাগুলো পূরণ করতে পারি না,
তাহলে তাদেরটা কিভাবে করব? আর এসব ভাবলে মনের কষ্টগুলো আর বাড়বে। বুঝিস না, মধ্যবিত্তদের জীবনটাই হলো কষ্টের মাধ্যমে তাদের সুখটা খুঁজে পাওয়া। লোকে বলে না, কষ্ট করলে দৃষ্ট মিলে, আর আমাদেরকে আরও অনেক কষ্ট করতে হবে। আচ্ছা, এসব কথা রাখ, পরে এক সময় বলবো না। আমরা এখানে পড়ালেখা করতে আসছি, তাই আমাদেরকে কীভাবে ভালো রেজাল্ট করা যায় তা নিয়ে ভাবতে হবে। চল ক্লাসে যাওয়া যাক। ক্লাসে ঢুকে দেখি সবাই আমাদের এই পোশাক দেখে হাসাহাসি করতেছে। আমরা এসব কিছু না দেখে আমাদের সিটে গিয়ে বসলাম। সামনে সব কয়টা সিট ভরে গেছে, তাই পিছনের সিটে গিয়ে বসলাম। আমাদের সাথে আরও 2টা ছেলে বসলো। পোশাক দেখে বুঝলাম অনেক বড় লোক ঘরের ছেলে হবে। হঠাৎই ছেলে দুটো বলল, হাই, হ্যালো। কেমন আছেন? ভালো, আপনি? ভালো। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? সরি, আমরা কারোর সাথে বন্ধুত্ব করতে চাই না। কিন্তু কেন? আমরা কি খারাপ নাকি যে আমাদের সঙ্গে বন্ধুত্ব করবে না? না, আমরা সেটা বলতে চাইনি। আমরা কোনো বড় লোক ছেলেদের সাথে বন্ধুত্ব করব না। কেন? বড় লোকেরা কি মানুষ না? হ্যাঁ, মানুষ, তবে তাদের মনুষ্যত্ব বলতে কিছুই নেই। তারা আমাদের মতো মানুষদেরকে মানুষ বলে মনে করে না। তারা তাদের সাথে সবসময় খারাপ ব্যবহার করে আর তাদেরকে নানাভাবে অপমান করে এবং অত্যাচার করে। আর তাই আমরা কোনো বড় লোক ছেলের সাথে বন্ধুত্ব করতে পারবো না। আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল। সব বড় লোকেরা একরকম হয় না। কিছু কিছু বড় লোকেরা গরিবদের সম্মান করতে জানে। তারা তাদের কষ্টটা বুঝে, যে তাদেরকে কতটা কষ্ট করে চলতে হয়, কতটা কষ্টে তাদের দিনগুলো চলে। আর আমাদের পরিবার থেকে আমাদেরকে যথেষ্ট শিক্ষা দিয়েছে গরিবদেরকে সম্মান করার জন্য এবং তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করার জন্য। আর সব থেকে বড় কথা হলো, আমরাও কোনো সময় আপনাদের মতো গরিব ছিলাম। আমি তো ছিলাম না, তাই আমি জানি না। আমার দাদা ও বাবা বলে তাদেরকেও কষ্ট করে চলতে হতো। 3 বেলা ভালো করে খেতে পর্যন্ত পারতো না। আর তারা খুব কষ্ট করে আজ এই পর্যন্ত আসতে পেরেছে। তার মূলে রয়েছে তাদের কঠোর পরিশ্রম। তাই আমরা বুঝতে পারি তাদের দুঃখটা, অনুভব করতে পারি তাদের কষ্টটা। আর আমরা চেষ্টা করি গরিবদেরকে সব দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য। আর এরই মধ্যে আমরা আমাদের সার্থকতা খুঁজে পাই। তাই আমরা আপনাদের সাথে বন্ধুত্ব করতে চাইছি। আমরা বুঝতে পারছি যে খুব কষ্ট করে লেখাপড়া করে আজ এই পর্যন্ত আসতে পেরেছেন। তাই আর কিছু বলতে পারলাম না। তার আগেই আমরা ছেলে দুটোকে জড়িয়ে ধরে হামা করে কাঁদতে লাগলাম। এটা দুঃখের কান্না না, এটা সুখের কান্না। এদের মতো কিছু মানুষের কারণে আজ আমাদের মতো মানুষেরা বেঁচে আছে। আর কেউ না বুঝুক, এরা তো বোঝে আমাদের কষ্টটা, তাই তাদের সাথে বন্ধুত্ব করতে রাজি হলাম। হ্যাঁ, হব তো। আজ থেকে আমরা সবাই বন্ধু। ঠিক আছে, কিন্তু একটা সমস্যা হয়েছে। সমস্যাটা হলো বন্ধুদের মাঝে নো তুমি, নো আপনি, অনলি ফর তুই। ঠিক আছে? আচ্ছা, তোদের নামটাই তো জানা হলো না। ও, আমি হলাম সাকিব, আর এ হলো জিহাদ। আর তোদের নাম কি? আমি রাব্বি। ওকে, আজ থেকে আমরা শুধু ফ্রেন্ড না, বেস্ট ফ্রেন্ড। ওকে। ওদের সাথে কথা বলতেছি, হঠাৎ একটা কথা শুনে মন খারাপ হয়ে গেল। কিরে ছোট লোকের বাচ্চারা, ক্লাসে এসে দেখি তোরা বড় লোকদের সাথে বন্ধুত্ব করে ফেলেছিস। বাহ বাহ, তোদেরকে তারিফ না করে পারা যায় না। কি এমন জাদু করলি যে ওরা তোদের সাথে বন্ধুত্ব করতে রাজি হলো? আসলে তোদেরকে ছোট লোক বলতে ভুল হবে, তোদেরকে লোভী বলা ঠিক। কারণ তোরা ছোট লোকরা পারিস কিভাবে বড় লোকদের সাথে বন্ধুত্ব করে তাদের কাছ থেকে টাকা নেওয়া যায়। আর কিছু বলতে পারলাম না। তার আগে রাব্বি বলল, কি হচ্ছে কি? মায়া, তুই ওদেরকে এভাবে অপমান করতে আছিস কেন? তোর কি তাতে? আমি ওদেরকে যা ইচ্ছে বলবো, তোরা তো পারছে কেন? হ্যাঁ, তুই বলার কে? আমি বলার কে, তাই না? তুই আমার সামনে আমার বন্ধুদেরকে অপমান করবি, আবার বলস আমাদের কি? করবোই তো। এদের ছোট লোকদেরকে এইরকম বড় ভার্সিটিতে মানায় না। কেমনে যে ভার্সিটিতে চান্স পা আল্লাহই ভালো জানে। এদের কারণে ভার্সিটির মান সম্মান সব ধুলো মিশে গেল। দেখ মায়া, ভালো হবে না কিন্তু ওদেরকে এত অপমান করলে। কি করবো? ওদেরকে অপমান করলে 100 বার করব, 1000 বার করব। তোর কি? তোরা তো ফার্সে কেন? ও বুঝেছি, বন্ধুদের জন্য দরদ একেবারে উতলে পড়ছে। আচ্ছা, আমার একটা কথার উত্তর দে তো। তোরা এত বড় লোক ঘরে ছেলে হয়েও কেন এই ছোট লোকদের সাথে বন্ধুত্ব করতে রাজি হলি? হ্যাঁ, কেন? পোশাক দেখলেই বোঝা যায় কত বড় ছোট লোক একটা। মায়া, তোরে আমি... রাব্বির কিছু বলতে যাবে, ঠিক সেই সময় স্যার ক্লাসে প্রবেশ করলো। তাই যে যার সিটে গিয়ে বসে রইল। আজ মনটা খুব খারাপ হয়ে গেল, কিছুই ভালো লাগছে না, তাই মাথা নিচু করে বসে আছি। হঠাৎ স্যার বলল, গুড মর্নিং ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? সবাই মিলে একসাথে বলে উঠলো, গুড মর্নিং স্যার, ভালো আছি, আপনি? আমিও ভালো আছি। আজ যেহেতু তোমাদের ভার্সিটির প্রথম দিন, তাই আজ সবার পরিচয় নেওয়া যাক। কি বলো তোমরা?
জি স্যার। এক একে সবার পরিচয় নেওয়া হয়ে গেল, শুধুমাত্র আমি বাকি। তাই স্যার আমার কাছে এসে বলল, এই ছেলে দাঁড়াও, জি স্যার। নাম কি তোমার? দিন ইসলাম হোসেন সাকিব। ও নিশ্চয়ই গ্রাম থেকে এসেছো। জি স্যার। তা তো তোমার পোশাক দেখে বোঝা চাই কোথা থেকে এসেছো। স্যারের কথা শুনে পুরো রুমে হাসির রোল পড়ে গেল। আমি মন খারাপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, আর চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তেছে। বাবা কি করেন? জি স্যার। বলছি যে বাবা কি কাজ করেন? স্যার কৃষি কাজ করেন। আমার এই কথা শুনে ক্লাস আগের মতো হাসির রোল পড়ে গেল। এবার আর কারো হাসি থামছে না। কিছুক্ষণ পর স্যার হঠাৎ বলে উঠল, চুপ করো সবাই। স্যারের চিৎকার শুনে সবাই ভয় পেয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যেই পুরো ক্লাস চুপ হয়ে গেল। কি পেয়েছো কি তোমরা? হ্যাঁ, মানুষকে সম্মান দিতে জানো না নাকি? না, তোমাদের বাবা মা তোমাদেরকে এই শিক্ষা দেয়নি? একটা ছেলে গরিব বলে, সে গ্রাম থেকে এসেছে বলে, তার বাবা কৃষিকাজ করলে পরে তার পোশাক ভালো না বলে সে কি মানুষ না? হ্যাঁ, সে আমাদের মতোই রক্ত মাংসে গড়া একজন মানুষ। কিন্তু ভেদাভেদটা কই জানো? এই যে আমরা বড় লোক আর ওরা গরিব, তা বলে কি ওরা মানুষ না? আর তোমরা ওর কথা শুনে হাসি ঠাট্টা করছো। বাহ বাহ, তোমাদের তারিফ তো করতেই হয়। তোমাদের কি মনুষ্যত্ব বলতে কিছুই নেই? থাকলে কি আর এরকম একটা কি করতে পারতে? স্যারের কথা শুনে সবাই মাথা নিচু করে বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। আর থাকবে বা কী করে? স্যার তো সব সত্যি কথাগুলোই বলছে। স্যার একটু দম ছেড়ে আবার বলতে শুরু করলো, আমি কাদেরকে বলতেছি? যারা ছোটবেলা থেকে বড় হয়েছে আসছে বিশাল অট্টালিকার মধ্যে, যারা চার দেওয়ালের বাইরে কথা কখনো ভেবে দেখেনি, যারা বড় হয়ে আসছে সুখে শান্তিতে, যারা কখনো কষ্টের দিন কাটায়নি, তারা কিভাবে বুঝবে গরিবদের কষ্টটা? কিভাবে উপলব্ধি করবে তাদের মনের দুঃখ? আর তোমরা জানো কি তোমাদের বাবা দাদারা একসময় কী ছিল? তাদেরকে কষ্ট করে দিনগুলো চালাতে হতো। তাদেরকে জিজ্ঞেস করে দেখবে, তারাও একসময় কৃষক ছিলেন। আর সবচেয়ে বড় কথা কি জানো? আমি হলাম একজন কৃষকের ছেলে। আমার বাবা হলেন কৃষক, তাই আমি এদের কষ্টটা বুঝতে পারি। ছোটবেলা থেকে খুব কষ্ট করে লেখাপড়া করে আজ এই পর্যন্ত আসতে পেরেছি। আমি মনে করি আজ থেকে তোমরা আর গরিবদেরকে কষ্ট দিবে না, অবহেলা করবে না, আর তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবে। স্যারের কথা শুনে দেখতে পেলাম প্রায় সকলের চোখে পানি। হয়তো তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে। স্যার আমার দিকে তাকিয়ে বললেন, আমি বুঝতে পারি তোমার কষ্টটা, বুঝতে পারি কতটা কষ্ট করে লেখাপড়া করে আজ এই পর্যন্ত আসতে পেরেছ। তাই কোনো সমস্যা হলে আমাকে বলবে, আমি আপ্রাণ চেষ্টা করব সাহায্য করার জন্য। ক্লাসের সবার দিকে তাকিয়ে বুঝলাম তাদের মন খুব খারাপ। তারা হয়তো তাদের ভুলটা বুঝতে পেরেছে। ক্লাস থেকে বের হয়ে মাঠের মধ্যে দিয়ে হাঁটছি। সাথে আছে আমার 4 বন্ধু, আমি, জিহাদ, রাব্বি, ওমর। আজ মনটা খারাপ হয়ে গেল, তাই ভাবছি বাসায় চলে যাব। হঠাৎ পেছন থেকে কেউ একজন ডাক দিল, সাকিব, এই সাকিব, দাঁড়াও তোমরা। পেছন ঘুরতেই তো আমি অবাক। পেছনে ঘুরে দেখে মায়া ও তার বান্ধবীরা আমাদেরকে ডাকছে। কি বলবেন? আবার অপমান করতে ডাকছেন নাকি? নাকি আবার সে সময়ের মতো থাপ্পড় দিবেন? বুঝতে পারবি কেন? তোরা তো আর ওদের মতো কষ্ট করে বড় হসনি, তাই এদের কষ্টটা বুঝতেও পারিস না। প্লিজ মাফ করে দাও। তুই যে ব্যবহার করেছিস তা কোন মুখ নিয়ে আমাদের কাছে ক্ষমা চাস? লজ্জা করে না? কি রে, তোরা এখন ঝগড়া করবি নাকি? দরকার পড়লে তাই করব, তবে অহংকারী মেয়েকে ক্ষমা করব না। দেখ দোস্ত, মেয়েটা তার ভুল বুঝতে পেরেছে, তাই আমাদের উচিত তাকে ক্ষমা করে দেয়া। মানুষের তো ভুল হতেই পারে, তাই বলি কি তাকে ক্ষমা করা যায় না? ওকে, তোর যা ইচ্ছা কর। আচ্ছা, আমরা আপনাকে ক্ষমা করে দিয়েছি, এখন পথ ছাড়ুন, আমাদেরকে যেতে দেন। হঠাৎ মেয়েটা যা করলো তা দেখে আমি মনে হয় আকাশ থেকে বললাম। মায়া আমাকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ তোমাকে। আমি তাড়াতাড়ি তাকে আমার কাছ থেকে ছাড়িয়ে বললাম, কি হচ্ছে কি? আপনি এভাবে আমাকে জড়িয়ে ধরছেন কেন? সরি, তোমরা আমাকে মাফ করে দিয়েছো, তাই খুশি হয়ে তোমাকে জড়িয়ে ধরে ফেলেছি। প্লিজ কিছু মনে করো না। ইটস ওকে, এখন আমাদের পথ ছাড়ুন, আমাদেরকে যেতে দিন। বলছি যে আমরা কি তোমাদের ফ্রেন্ড হতে পারি? মায়ের কথা শুনে আমরা যেন অবাক না হয়ে পারলাম না। যে মেয়েটা কিনা আমাদেরকে দুচক্ষে দেখতে পারতো না, সে কিনা আমাদের সাথে বন্ধুত্ব করবে। হাউ ফানি। কি বললি? আবার বলতো? তুই ভাবলি কি করে যে আমরা তোদের মতো মেয়েদের সাথে বন্ধুত্ব করব? আমরা কি খুব খারাপ যে আমাদের সাথে বন্ধুত্ব করবে না? আমি তো আমার ভুলের জন্য তোমাদের কাছে মাপ চেয়েছি, তাহলে কেন? তখন অমর বলল, এই তোর ন্যাকাকানা বন্ধ কর। তোরা মেয়েরা তো পারিস খালি ন্যাকাকানা করতে। ওমরের কথা শুনে কান্নার ব্যাগটা আরও বেড়ে গেল। শালার, আমি তো পড়ছি মাইনকা চেপায়। এখন কি করা যায়? আমার আবার এমনি কারো কান্না দেখতে ভালো লাগে না, আর এদিকে কান্না থামার কোনো নামই নেই। তাই আমি বললাম, ঠিক আছে,
আর কান্না করতে হবে না। আজ থেকে আমরা সবাই ফ্রেন্ড। এখন তাড়াতাড়ি কান্না থামান। আমার কথা শুনে আমার বন্ধুরা আমার দিকে কেমনভাবে যেন তাকালো, যেন তারা ভূত দেখছে। সাকিব, তুই পাগল হলি নাকি যে তুই কোনো মেয়ের সাথে ভালোভাবে কথা পর্যন্ত বলতি? জিয়াদ এখন কি বলতে চাইছে তাই আমাকে থামিয়ে বললাম, চুপ, আর একটা কথাও না, আমি যেটা বলছি সেটাই হবে। আচ্ছা, আপনাদের নামটাই তো জানা হলো না। ও আচ্ছা, আমি হলাম মায়া, আর ও মিষ্টি, আর ও আরোহী, আর ও হলো ইভা। আমাদের আরও একজন ফ্রেন্ড আছে, ও হলো মিম, কিন্তু আজ ওই আসেনি। আচ্ছা, তোমার নাম নিশ্চয়ই সাকিব, তাই না? আর ও হলো আমার প্রিয় দোস্ত জিহাদ। আর ওরা হলো, থাক থাক, ওদের বলতে হবে না, জানা আছে। ওদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম বাসায়। ও সরি, বাসা কই পাবো, আমাদের হোস্টেলে। আসার সময় দেখলাম বন্ধুরা রাগী ভাব নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তাই কিছু না ভেবে আমি আর জিহাদ চলে আসলাম। হয়তো ওদের সাথে বন্ধুত্ব করার জন্য রাগ করেছে। পরদিন ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছি, তখনই ফোনটা বেজে উঠলো। তাই ফোনটা বের করে দেখলাম রাব্বি ফোন করেছে। ও, আপনাদের তো বলাই হয়নি, কালকে ভার্সিটি থেকে আসার সময় রাব্বি ওমরের নাম্বারটা নিয়ে আসছিলাম। হ্যালো, কই তুই? বাসায় আছি, ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। তোরা কোথায়? আমরা আসতে আসি, তোরা তাড়াতাড়ি চলে আয়, আমরা তোদের জন্য ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে থাকবো। ওকে। ভার্সিটি যাওয়ার পর দেখলাম ওরা গেটের সামনে দাঁড়িয়ে আছে। কিরে, কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কিন্তু দোস্ত, একটা হেল্প করতে পারবে? বল, কি হেল্প করতে হবে? আমরা আমাদের প্রাণ দিয়ে চেষ্টা করব তোকে হেল্প করার জন্য। দোস্ত, কয়েকটা টিউশনি জোগাড় করে দিতে পারবি? বুঝতেই তো পারছিস আমার কি অবস্থা। কেন? আমরা থাকতে তুই আবার টিউশনি করবি কেন? আমাদের কি কম কিছু আছে নাকি যে তুই টিউশনি করবি? তোর কোনো টিউশনি করানো লাগবে না। তোর যা যা প্রয়োজন পড়বে আমাদেরকে বলিস, আমরা দিয়ে দেবো, তবু তুই কোনো টিউশনি করবি না। রাব্বি, তুই ঠিক বলছস। আমরা থাকতে তোকে টিউশনি করতে দেই কেমনে বল? আমরা কি বড় হয়ে গেছি নাকি যে আমরা থাকতে তোকে আবার টিউশনি করতে হবে? দেখ দোস্ত, এটা কিন্তু ঠিক হয় না। আমি কেন তোদের কাছ থেকে অযথা টাকা নেব? আর তোরা যে আমার সাথে বন্ধুত্ব করতে রাজি হয়েছিস, এতে আমি অনেক খুশি হয়েছি। আর দোস্ত প্লিজ, এসব কথা বলিস না। পারলে দিস, না পারলে বল, আমার লাগবে না, আমি কষ্ট করে জোগাড় করে নেব। বুঝছি, তোর সাথে কথাই পারবো না। আচ্ছা, বিকেলে ফোন করে বলবো না কেমন? ধন্যবাদ দোস্ত, তোরা যদি না থাকতি তাহলে আমাদের কী যে হতো। বন্ধুদের মাঝে নো সরি নো থ্যাঙ্কস, বুঝতে পেরেছিস? অনলি ফর। হুম। আচ্ছা জিয়াদ, তোর টিউশনি লাগবে নাকি? আমার কোনো টিউশনি লাগবে না, আমার অবস্থা ভালো আছে। ওকে, আচ্ছা চল যাওয়া যাক। ভার্সিটির গেট দিয়ে ঢুকে ক্লাসের দিকে যাচ্ছি, হঠাৎই মায়া ও তার বান্ধবীরা আমাদের পেছন থেকে ডাক দিল। এই রাব্বি, কই যাস তোরা? এদিকে শোন। কি বলবি তাড়াতাড়ি বল, আমাদের আবার সময় নাই, তাড়াতাড়ি যেতে হবে। দেখ, এরকম করছিস কেন? কাল না আমরা সবাই বন্ধু হলাম, তাহলে এরকম ব্যবহার করছিস কেন? ওহো, মনেই ছিল না। আচ্ছা, কি বলবি বল। বলছি তো, চল না আমরা সবাই মিলে আড্ডা দিই। আমি কিছু জানি না, তুই সাকিবকে বল, ওই যদি রাজি থাকে তাহলে আমরা আড্ডা দিব, আমাদের কোনো সমস্যা নেই। সাকিব, বলো না তুমি আমাদের সাথে আড্ডা দিতে রাজি আছো? প্লিজ প্লিজ। ওকে, আপনারা যখন এত করে বলছেন তাহলে আড্ডা দেওয়াই যায়। কিন্তু এটা কি হলো? কোনটা? এই যে তুমি আমাদেরকে আপনি করো, নাকি যে আমাদের আপনি করে বলছো? আর তার চেয়ে বড় কথা হলো, আমরা না সবাই বন্ধু, তাহলে বন্ধুত্বের মধ্যে আপনি আসবে কেন? আজ থেকে নো তুমি, নো আপনি, অনলি ফর তুই, ঠিক আছে? ঠিক আছে। ওদের সাথে কিছু সময় আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ একটা মেয়ে এসে বলল, কিরে মায়া, কেমন আছিস তোরা সবাই? ভালো, তুই কেমন আছিস? ভালো আছি। আচ্ছা, তোর সাথে এদের পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে মিম, আর মিম এই হচ্ছে জিহাদ, আর এই হচ্ছে সাকিব, আমাদের নতুন বন্ধু। যখন মেয়েটি আমার দিকে তাকালো, আমি তো মেয়েটিকে দেখে হা হয়ে গেলাম। আমার মুখ দিয়ে তো কোনো কথাই বেরোচ্ছে না, তবুও কাবা কাবা কণ্ঠে বললাম, আপনি এখানে? মেয়েটি আমাকে দেখে মনে হয় ভূত দেখার মতো অবস্থা হয়ে গেছে। আমি তো এই ভার্সিটিতে পড়ি, তাহলে আমি থাকবো না তো কে থাকবে? কিন্তু তুই এখানে কি করছিস? আমি তো এই ভার্সিটিতে পড়ছি। ভয়ে যেন আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আমাদের কথা শুনে ওরা মনে হয় অবাক না হয়ে পারলো না। ওরা সবাই বলল, কি রে, তোরা একে অপরকে চিনিস নাকি? হ্যাঁ, চিনবো না? ওকে তো আমার ভালো করেই চেনা আছে। কিভাবে চিনিস?
মায়া, তোকে বললাম না সেদিন একটা ছেলে আমাকে রাস্তায় যা তা বলে অপমান করেছে? সে আর কেউ না, সে হলো এই ছেলেটি। ওর জন্য আমি রাস্তায় হাজার হাজার মানুষের সামনে অপমান হয়েছি। ওকে তো আমি ছাড়বো না। মিমের কথা শুনে সবাই আমার দিকে এমনভাবে তাকালো, মনে হয় আমি কোনো অপরাধী। সব থেকে বেশি অবাক হলো রাব্বি আর ওমর। কি বলছিস তুই? সত্যি নাকি? সত্য না মিথ্যা ওর কাছে জিজ্ঞেস করে দেখ। সাকিব, মিম যা বললো তা কি সত্যি? এখানে হচ্ছেটা কি? কিসের সত্যি কিসের মিথ্যা আমরা তো কিছুই বুঝতে পারছি না। রাকিব, তুই আমাদেরকে সব কিছু ক্লিয়ার করে খুলে বলতো, কিসের জন্য মায়া অপমান হয়েছে, আর তুই বা কেন ওকে অপমান করেছিস, আর ওর সাথে তোর কবে দেখা হয়েছে? আমি সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি। জিহাদ ওদেরকে সব কিছু ক্লিয়ার করে বুঝিয়ে দিল, কেন আমি ওকে ওইসব কথা বলেছি আর কেন এবার বলেছি, ইত্যাদি ইত্যাদি। ওহো, বুঝলাম। তাহলে এই ঘটনা। কিন্তু সাকিব তো তোকে তোর ভালোর জন্যই এসব কথা বলেছে। তাহলে এখানে অপমানের কি হলো? আর তুই যে পোশাক পরে রাস্তাঘাটে ঘুরে বেড়াস, কখনো তোর... রাব্বি, তুই ঠিক কথা বলেছিস, কিন্তু সাকিব তোর এইসব কথা বলা একদমই ঠিক হয়নি। ওর কাছে এখন ক্ষমা চা। জানিস ও কতটা কষ্ট পেয়েছে, আর তুই যদি আমাদের বন্ধু না হই। আমাকে ক্ষমা করে দেবেন। আমি বুঝতে পারিনি যে আপনি এতটা কষ্ট পাবেন, তা আমার জানা ছিল না। আর আমি তো আপনার ভালোর জন্য কথাগুলো বলেছিলাম, তবু আমি আবারও আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমাকে ক্ষমা করে দেবেন। মাফ করব? তাও আবার তোকে? তুই ভাবলি কি করে যে তুই আমার কাছ থেকে ক্ষমা চাইলে তোকে আমি ক্ষমা করে দিব? তোর কারণে আমি হাজার হাজার মানুষের সামনে অপমান হয়েছি। কেউ আমাকে আজ পর্যন্ত একটা কথা বলতে সাহস পায়নি, আর তুই আমাকে এতগুলো কথা বলে ফেললি। জানিস, তোর এই কথাগুলোর জন্য আমি রাতে ভালো করে ঘুমাতে পারি নাই। তোকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু তোকে পাইনি। তোকে আমি পেলে যে কি করতাম তা আমি নিজেও জানি না। আর এখন বলছিস সরি, আমাকে ক্ষমা করে দিবেন? ভুল যেহেতু করছে, ওকে তো শাস্তি পেতেই হবে। আচ্ছা, আপনার যা শাস্তি দিতে মন চাই দেন, আমি কিছু মনে করব না। ভুল যেহেতু করেছি, শাস্তি তো পেতেই হবে। মিম আমার দিকে এগিয়ে আসলো, আমাকে থাপ্পড় দিতে যাবে, তা আমি ভয়ে চোখটা বন্ধ করলাম। হঠাৎই মিম আমাকে থাপ্পড় না দিয়ে বরং আমাকে জড়িয়ে ধরলো। আমি তো শালার বেবাচাকা খেয়ে গেলাম। মিম আমাকে জড়িয়ে কেন ধরলো? আমি যা করেছি তাতে মিম এখন আমাকে আমার বলে জন্য শাস্তি দেওয়ার কথা, তাহলে আমাকে জড়িয়ে ধরলো কেন? মিম আমাকে এভাবে জড়িয়ে ধরবে, তা হয়তো আমি কেন, আমার কোনো বন্ধুরাও এটা আশা করতে পারছে না। তারাও তো মনে হয় সবাই আকাশ থেকে পড়লো। কি করবো কিছু বুঝতে পারছি না। এরকম হাজার চিন্তা আমার মাথায় এসে ঘুরছে। তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে থাপ্পড় দিব? যাকে আমি আমার নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছি তাকে আমি কিভাবে থাপ্পড় দিব? মিমের এই কথাগুলো শুনে শুধু আমি না, আমার বন্ধুরা অবাক হচ্ছে। কি বলে এ মেয়ে, পাগল হয়ে গেল কিনা যে এসব কথা বলছে? কি বলবে, কারো মুখে যে বলার মতো কিছুই নেই। সবাই যেন মিমের এই কথাগুলো শুনে তাদের মুখের ভাষায় হারিয়ে ফেলেছে। তুই সাকিবকে ভালোবাসিস? তুই সত্যি ওকে ভালোবাসিস? এই তোদের কানে কি কোনো সমস্যা হয়েছে নি যে বললাম না আমি ওকে ভালোবাসি? আর ভালো না বাসলে কি কেউ কাউকে এইভাবে জড়িয়ে ধরে? মিমের কথাগুলো শুনে আমি মিমের দিকে তাকিয়ে দেখলাম মিম আমাকে খুব শক্তভাবে জড়িয়ে ধরে আছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমি মিমকে জড়িয়ে ধরে আছি, তাই তাড়াতাড়ি করে ওকে আমার কাছ থেকে সারিয়ে নিলাম। এটা কিভাবে সম্ভব? কোনটার কথা বলছিস? এই, তুই ওকে ভালোবাসিস? আমাদের জানা মতে তুই তো কাউকে ভালোবাসা তো দূরের কথা, আজ পর্যন্ত কাউকে পছন্দও করিসনি। কেন, আমি কি কাউকে ভালোবাসতে পারি না নাকি? আমার কি কাউকে ভালোবাসার অধিকার নাই নাকি? সত্যি বলতে কি, আমি ওকে যে কখন ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না। সেদিন ওই যখন আমায় রাস্তার মাঝে ওর কথাগুলো বলল, সেদিন রাতে আমি ভালো করে ঘুমাতে পারি নাই। আর জীবনে প্রথম কোনো ছেলে আমাকে ওইসব কথাগুলো বলতে পারলো, তাই আমি ওর কথাগুলো ভাবতে ভাবতে ওকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ সাকিব, সত্যিই তোমাকে ভালোবাসি। আমি মিমের কথা শুনে কি বলবো কিছুই ভাবতে পারছি না। আমি নিশ্চিত যে মিম আমার প্রতি তার অপমানের প্রতিশোধের জন্য ভালোবাসার নাটক করবে হয়তো, কিন্তু আমি তার ফাঁদে পা দেব না। কি হলো সাকিব, কি এত ভাবছো? আমি কিন্তু এখনো আমার উত্তরটা পেলাম না। মিমের কথাগুলো শুনে আমি হা করে হাসতে লাগলাম আর বললাম, ভালোবাসেন? তাও আবার আপনি? হাও ফানি! কি দেখে আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন? কি আছে আমার? না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে আপনার মতো পোশাক। আর আপনার একদিনের তো খরচ যা হয় তা তো আমি 1 মাস চেষ্টা করে জোগাড় করতে পারবো না। আর এসে বড় কথা কি জানেন? আপনি কোথায় আর আমি কোথায়? বামুন হয়ে চাঁদে ওঠার আমার তো কোনো শখ নেই। সরি, আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব নয়। জানতে চাও কি দেখে তোমাকে ভালোবেসে ফেলেছি?
আমার জীবনে তুমি একমাত্র ছেলে যে আমাকে প্রথম ওই কথাগুলো বলতে পারলো। তাই আমি তোমার কথা ভাবতে ভাবতে তোমাকে ভালোবেসে ফেলেছি। আর তুমি আমাকে কেন ভালোবাসবে না? আমি কি দেখতে সুন্দর না? না আমার বাবার টাকা পয়সা ধন সম্পত্তি কম আছে যে আমাকে ভালোবাসা সম্ভব না? আপনার এগুলো আমার প্রতি ভালোবাসা না, এটা হলো ভালো লাগা, যা কিছুদিন পর আর থাকবে না। আর আপনি দেখতে যথেষ্ট সুন্দরী, আমার থেকে ভালো ছেলে পাবেন, আশা করি বুঝতে পেরেছেন। আসি, ভালো থাকবেন। চলে আসলাম বাসায়। আসার সময় মিম আমার বন্ধুরা আমাকে অনেকবার ডেকেছে, কিন্তু আমি শুনেও না শোনার ভান করে চলে আসলাম। বাসায় আসার পর কিছুই ভাবতে পারছি না, মাথাটা প্রচুর ব্যথা করছে। তাই আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো ফোনের শব্দে, তাই ফোনটা হাতে নিয়ে দেখলাম রাব্বি ফোন করেছে। হ্যালো। কি রে, তোকে সে কত সময় ধরে ডাকলাম, কিন্তু তুই ডাক না শুনে চলে আসলি কেন? দোস্ত, ভালো লাগছিল না তাই চলে আসছি। তুই কিসের জন্য ফোন করেছিস সেটা বল। তুই না বললি তোর কয়েকটা টিউশনই লাগবে? আমি 3টা জোগাড় করতে পেরেছি। হবে নাকি আরো লাগবে বল? সত্যি বলছিস দোস্ত? চলবে মানে খুব ভালোভাবেই চলে যাবে। তোকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তোদের মতো বন্ধুদের পেয়ে আমি সত্যিই খুব খুশি রে। আর বন্ধুকে বন্ধুর বিপদে সাহায্য যদি না করতে পারি তাহলে কিসের বন্ধু? ওকে, তোকে ঠিকানা মেসেজ করে দিচ্ছি, তুই ঠিকানায় চলে আসিস। ওকে। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন চলে গেল। এখন আমি মোটামুটি ভালোভাবে আছি বললেই চলে। বন্ধুদের সাথে সবসময় আড্ডা, তাদের সাথে দুষ্টমি ফাজলামো করতে করতেই দিনটা চলে যায়। ওদের মতো বন্ধু পেলে আর কী বা লাগে। সত্যিই ওদের সাথে বন্ধুত্ব করে নিজেকে অনেক খ্যাপি মনে হচ্ছে। আর নিয়মিত ভার্সিটিতে ক্লাস করার জন্য বেশিরভাগ স্যার ম্যাডামের সাথেই আমার পরিচয় হয়ে গেছে। তারা আমাকে তাদের নিজের সন্তানের চোখেই দেখে। আর এর মধ্যে অনেকবারই বাসার খোঁজখবর নেওয়া হয়েছে। আল্লাহর রহমতে সবাই ভালোই আছে। আর এসব হাসি খুশির মধ্যেই একটা সমস্যা হলো, মেয়েটা সবসময় আমার পেছনে পেছনেই লেগে থাকে। সবসময় শুধু ভালোবাসি ভালোবাসি বলেই। সত্যি কি সে আমাকে ভালোবাসে নাকি মিথ্যা ভালোবাসার স্বপ্ন দেখায়? এখন আবার আমার নাম্বারটাও যেন কই থেকে পেয়ে গেছে। দিনরাত ফোন দেওয়ার তালেই থাকে। মাঝে মাঝে নিজেই অসহ্য হয়ে যায়। মেয়েটা দেখতে খারাপ তা বলা যাবে না, মেয়েটা দেখতে যথেষ্ট সুন্দরী বলা যায়। যে কেউ মেয়েটার প্রেমে পড়ে যাবে। আর তার চেয়ে বড় কথা, মেয়েটার চেহারা অনেক মায়া, যে কেউ তার মায়ে পড়ে যাবে। কিন্তু আমি বুঝতে পারছি না এত সুন্দর একটা মেয়ে আমাকে ভালোবাসে। ভাবতে হাসি পাচ্ছে। আমার নেই কোনো ভালো বাড়ি, নেই কোনো ভালো পোশাক, নেই কোনো ভবিষ্যৎ, তাহলে আমার মতো এরকম খ্যাতমার্কা ছেলেকে ভালোবাসে? নিশ্চয়ই এর মাঝে কোনো আলাদা রহস্য আছে। ওহ, আর কিছুই ভাবতে পারছি না, মাথাটা প্রচুর ব্যথা করছে। একদিন ভার্সিটির মাঠে বসে আছি, আমি আর আমার বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছি। হঠাৎই কোত্থেকে জানো মিমেশে আমাকে সবার সামনে জড়িয়ে ধরলো। আজকে এমনিই মনটা ভালো ছিল না, আবার মিমেশে আমাকে জড়িয়ে ধরার কারণে প্রচুর রাগ উঠলো। কি হচ্ছে কি এসব? আপনি আমাকে জড়িয়ে কেন ধরলেন? কি হচ্ছে কি? তুমি কিছু বুঝছো না নাকি? না, তুমি কচি খোকা, তুমি কিছু বোঝো না। দেখেন, ছাড়েন আমাকে, ভালো হবে না কিন্তু বলে দিলাম। না, ছাড়বো না। যতক্ষণ তুমি আমাকে ভালোবাসি না বলবে ততক্ষণ আমি তোমাকে ছাড়বো না। দেখেন, আমি কিন্তু রেগে যাচ্ছি। রেগে গেলে আমি কিছু করি তা আমি নিজেও জানি না। তুমি যা ইচ্ছা করতে পারো, আমি তোমাকে ছাড়ছি না। এভাবে অনেক সময় থাকার পর দেখে ছাড়ার কোনো নামই নেই। তাই আমি তাকে আমার থেকে ছাড়িয়ে নিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। কি পেশেন্টটা কি আপনি? যখন যা ইচ্ছা হয় তাই করবেন? আপনার কি নিজের মাঝে লজ্জা শরম বলতে কিছু নেই? পুরো ভার্সিটির সামনে একটা অচেনা ছেলেকে জড়িয়ে ধরতে আপনার লজ্জা করে না? আপনার কি মান সম্মান বলতে কিছু আছে নাকি? থাকলে পুরো ভার্সিটির মধ্যে আমাকে জড়িয়ে ধরতে পারতেন না। আপনারা সম্মানই বা থাকবে কি করে? আপনি হলেন বড় লোকের আদরি দুলালি মেয়ে। আপনার যখন যা ইচ্ছা করে আপনি তাই করবেন। আপনাদের মতো মেয়েদের লজ্জা শরম আছে নাকি? থাকলে আর এসব করতেনই না। আরও অনেক কথাই বললাম, এত কথা আর আপনাদেরকে শোনালাম না। আমার কথাগুলো শুনে মেম কান্না করতে করতে ভার্সিটি থেকে বের হয়ে গেলাম। আর ভার্সিটির সবাই আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি কোনো ব্রেন গ্রহের প্রাণী। বুঝি না মেয়েটা কি সত্যি আমাকে ভালোবাসে, নাকি তার সুন্দরী মায়াবী চেহারার পেছনে লুকিয়ে আছে ছলনাময়ী কোনো রহস্য। সাকিব, তো টিমকে এভাবে সবার সামনে অপমান না করলেও পারতি। কি বলবো কিছুই মাথায় আসছে না। দেখ, মেয়েটা তোর কাছে কি এমন চাইছে যে তুই মেয়েটার সাথে এমন ব্যবহার করলি? তোর কাছে তো বড় কোনো জিনিস চাইনি, শুধু চেয়েছে একটুখানি ভালোবাসা, আর তুই ওর সাথে এরকম ব্যবহার করতে পারলি? ছি 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 ছি, আমাদের ভাবতে ঘৃণা আছে যে তুই আমাদের। দেখ দোস্ত, তোরা আমাকে সবাই ভুল ভাবছিস। আমি এরকমটা করতে চাইনি। আজকে আমার মনটা বেশি ভালো নেই, তাই আমি ওইরকমটা করেছে বলে আমার প্রচুর রাগ উঠে গেছিলো, তাই আমি এরকম ব্যবহার করেছি। প্লিজ তোরা আমাকে ভুল ভাবিস না।
সেটা না হয় বুঝলাম, কিন্তু মেয়েটা তোকে কতটা ভালোবাসে তুই বুঝতে পারছিস? হ্যাঁ, কিন্তু আমার কী বা করার আছে বল? আমি কোথায় আর ও কোথায়? ওর সাথে আমার যায় না। আর আমার ভয় হয় ও যদি আমাকে ছেড়ে চলে যায়, তখন তখন আমি থাকতে পারবো না রে। ও তোকে কতটা ভালোবাসে বুঝতেই পারছিস না। ও যদি তোকে ভালো নাই বাসতো তাহলে এতদিন তোর পেছনে ঘোরার কোনো মানেই হয় না। মনে হয় অনেক অনেক বেশি ভালোবেসে ফেলেছে তোকে, তাই হয়তো তোর কাছে বারবার আসে একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু তুই কি করলি? মেয়েটাকে যা না তা বলে অপমান করে তাড়িয়ে দিলি। আমার মনে হয় তুই ওকে মেনে নে, তাহলে তোর ভালোই হবে। তখন সবাই বলল, মা একদম ঠিক কথাই বলেছে, তুই ওকে মেনে নিয়ে দেখ। সব মেয়েরা তো আর এক হয় না, কিছু মেয়েরা সত্যি ভালোবাসতে জানে। আমি তখন বললাম, দেখি দোস্ত কি করা যায়। আচ্ছা আসি রে, ভালো থাকিস তোরা সবাই। খুবই খারাপ লাগলো, আমার জন্য একটা মেয়ে এতটা কষ্ট পাবে ভাবতে পারিনি কখনো। কি করব এখন আমি? আসলে তো ঠিক কথাই বলছে, একটা মেয়ে সত্যি করে ভালো না বাসলে এত কিছু সহ্য করতে পারে? কিশোর ভাবতে পারছি না, মাথাটা প্রচুর ব্যথা করছে। দেখতে দেখতে আরও বেশ কয়েকটা দিন কেটে গেল, কিন্তু মিমকে একটিবারের জন্য ভার্সিটিতে দেখা যায় না আর। আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। আমার জন্য একটি মেয়ে ভার্সিটিতে আসা বন্ধ করে দিছে, তাই নিজেকে অপরাধী মনে হচ্ছে। এই কয়েকদিনে মিমকে অনেকবার ফোন করেছি আমার ভুলের ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু সববারই ব্যর্থ হয়েছি, কেননা ফোন শুধু বন্ধ দেখায়। খুব মিস করছি আমি মিমকে, মিমের পাগলামোগুলোকে খুব মিস করছি। এখন আর কোনো কিছুতেই মন বসে না, সবসময় মন খারাপ করে বসে থাকি। এতদিন হয়তো মিমের শূন্যতা আমি বুঝতে পারছি। একদিন ভার্সিটির মাঠে মন খারাপ করে বসে আছি, হঠাৎ কোত্থেকে যেন রাব্বি আর ওমর দৌড়ে আসলো। ওদের দৌড়ে আসতে দেখে আমি অনেক ভয় পেয়ে গেলাম, কিছু হলো নাকি আবার। সাকিব, তোর ফোন বন্ধ কেন? তোকে কতবার ফোন দিয়েছি জানিস? পকেট থেকে ফোনটা বের করে দেখলাম সত্যি বন্ধ হয়ে গেছে, মনে হয় চার্জ নেই। কিসের জন্য ফোন করেছিস? আর তোরা দৌড়ে আসলি কেন? তাড়াতাড়ি এই হাসপাতালে চল। হাসপাতালে যাব কেন? সত্যি করে বলতে কি হয়েছে? মিম সুইসাইড করেছে, এই হাসপাতালে নেওয়া হয়েছে, তুই তাড়াতাড়ি চল। এই কথা শোনার পর মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এটা কিভাবে সম্ভব? এটা হতে পারে না। মিম কেন সুইসাইড করতে যাবে? আজ আমার জন্য মিমের এই অবস্থা। মিমের কিছু হলে আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। তাই কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে গিয়ে দেখলাম আমার সব ফ্রেন্ডরা মন খারাপ করে বসে আছে। আমাকে দেখে রাগী ভাব নিয়ে আমার দিকে এগিয়ে আসলো। তুই এত পাষাণ হলি কবে থেকে? তুই তো আগে এরকম ছিলি না। আমি কি বলবো, আমার মুখে কোনো কথাই আসছে না। আমি মন খারাপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, আর দুই চোখ পেয়ে অশ্রু ঝরছে। আমার যে বলার কোনো কথাই নেই আজ। আমার জন্য মিমের এই অবস্থা। আমি যদি আগে ওকে মেনে নিতাম তাহলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না। ওর কিছু হলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমাই করতে পারবো না। তোকে আর কি বলবো, তোর কাছে তো মানুষের জীবনের থেকে তোর মান সম্মানের দাম বেশি। না হলে কি আজ আমাদেরকে এই দিনটা দেখতে হতো? কি হতো মেয়েটাকে মেনে নিলে? মেয়েটা তোর কাছে এমন কি চেয়েছে যে তুই মেয়েটাকে দিতে পারিসনি? তোর কাছে জাস্ট মিমের যদি কিছু হয় তাহলে আমি ভুলে যাব যে তুই আমাদের বন্ধু। এভাবে ওরা সবাই আমাকে নানাভাবে কথা শুনিয়ে গেল। আমি সব কিছু চুপচাপ শুনে যাচ্ছি, কোনো কথাই বলছি না। কি বলবো, আমার বলার যেখানে কিছুই নেই, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। কিছুক্ষণ পর অপারেশন রুম থেকে ডাক্তার বেরিয়ে আসলো, তাই আমরা সবাই তার কাছে চলে গেলাম। মিমের এখন কি অবস্থা? দেখুন, বেশি একটা সমস্যা হয়নি, এখন পুরোপুরি সুস্থ আছে। আপনারা চাইলে ওনাকে আজ নিয়ে যেতে পারেন। ডাক্তারের কথা শুনে আমি অবাক না হয়ে পারলাম না। বেশি একটা সমস্যা হয়নি, তাহলে অপারেশন কেন করবে? আবার বলে আজ চাইলে নিয়ে যেতে পারবেন। কি হচ্ছে আমার সাথে সব? মাথাটা প্রচুর ব্যথা করছে, কিছুই ভাবতে পারছি না। তাই আমি ডাক্তারকে বললাম, বেশি একটা সমস্যা হয়নি মানে কি? আর যদি কোনো সমস্যাই না হয় তাহলে আপনি অপারেশন কেন করবেন? আবার বলেন আজ নিয়ে যেতে পারবো। দেখুন, আমি এত কথা বলতে পারবো না, জাস্ট এইটুকু। আচ্ছা, এখন আপনারা রোগীর কাছে যান, আমি আসলাম, প্রয়োজন হলে বলবেন। ডাক্তার থেমে গেলে সবাই ডাক্তারকে থ্যাঙ্কস জানায়। ওয়েলকাম। এই বলে ডাক্তার চলে গেল। আর ভাবতে লাগলাম ডাক্তার কি যেন বলতে কেউ বললো না, কি হতে পারে কথাটা? এসব কথা ভাবছি, হঠাৎই মায়ের ডাকে ঘোর কাটলো। কি রে, বাইরে দাঁড়িয়ে থাকবি নাকি? ভেতরে আয়। হ্যাঁ, ভিতরে গিয়ে দেখলাম মিম হাসপাতালের বেডে শুয়ে আছে। খুব মায়াবী মনে হচ্ছে মুখটা, মনে হচ্ছে কতদিন ধরে এই মুখখানা দেখে না, তাই মন ভরে দেখছি। আচ্ছা মায়া, একটা কথা বলো তো। কি কথা? মিম কিভাবে সুইসাইড করতে গিয়েছিল, আর ওর মা বাবাই কই?
মিম হাত কেটেছিল আর ওর মা বাবা ওর নানুর বাসায় বেড়াতে গেছে, আর তারা এই ব্যাপারে কোনো কিছুই জানে না। ও, তাহলে তোদেরকে বললো কে যে মিম সুইসাইড করতে চেয়েছিল? কে আবার বলবে, সব কাজের লোক। রহিমা খালা বলেছে যে মিম নাকি সুসাইড করতে চেয়েছিল, তাই ওকে এই হাসপাতালে নেওয়া হয়েছে, তাই আমরা হাসপাতালে চলে আসলাম। আমার মনে হয় কি জানিস, মিম মনে হয় সুইসাইড করতো না। মানে কি বলতে চাস তুই? আমি বলতে চাই মিম মনে হয় আমাদেরকে মিথ্যা কথা আর একবার যদি এই কথা বলোস তাহলে তোর খবর আছে বলে দিলাম। বুঝলাম না, আমার কথা কেউ বিশ্বাস করতে চাইছে না কেন? মিমের আমার প্রতি ভালোবাসা এবং হাত কাটা, আবার ডক্টরের এই কথাটা আমাকে ভাবিয়ে তুলছে। মিম কি সত্যি আমাকে ভালোবাসে, না এর পিছনে কোনো এক রহস্য আছে? এইসবই ভাবছি। হঠাৎ করে মিমের জ্ঞান ফিরে আসলো। আমি কোথায় এসেছি এখন? তুই এখনো হাসপাতালে আছিস? এখন কেমন লাগছে? ভালো লাগছে এখন। এভাবে কিছুক্ষণ কথা বলার পর মিম ওদের সবাইকে বাইরে যেতে বলল। ওরা সবাই আমার কানের কাছে আস্তে আস্তে বলল, এই শোন, এবার যেন উত্তরটা হ্যাঁ হয়, আর যদি উল্টাপাল্টা কিছু বলিস তাহলে তোকে আর আস্ত রাখবো না। এটাই বলে সবাই আমার দিকে রাগিভাবে তাকিয়ে কথাটা বলে চলে গেল। আর আমি এখন রুমে আছি, আর আমার সাথে মিম, আর কেউই নেই। আমার তো ভয়ে প্রাণ যায় যায় অবস্থা। এই মেয়ে যে কী করে আল্লাহ ভালো জানে। ভয় কাটিয়ে বললাম, কেমন আছেন? কি হলো, কথা বলবেন না আমার সাথে? ওকে, কথা যেহেতু বলবেন না তাহলে আমি আসি, ভালো থাকবেন। এই বলে আমি দরজার দিকে পা বাড়ালাম। হঠাৎই মিম আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি তো ভয় পেয়ে গেলাম। এই, আপনি অসুস্থ, আর এই শরীর নিয়ে আপনি বিছানা থেকে উঠলেন কিভাবে? আমার কথা শুনে মিম ঘাবড়ে গেল। পরে আমতা আমতা করে বলল, তুমি আমার কাছে থাকলে আমি অসুস্থ থাকি কেমনে বলো? আমি অসুস্থ থাকলেও তোমাকে দেখার পর আমি ভালো হয়ে গেছি। খুব বেশি ভালোবাসি তোমাকে, তাই হয়তো তোমার জন্য আমি আজ সুইসাইড করেছি। আর দেখো আমার ভাগ্য কত ভালো, আমি তোমার জন্য আজ বেঁচে গেছি। প্লিজ একটু ভালোবাসো না আমাকে। আমি কি বলবো, আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। আমি শুধু মিমের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি আর ভাবছি মিম আমাকে কত ভালোবাসে, আর আমি মিমকে আজ পর্যন্ত ভালোভাবে কথাই বলিনি। তার সাথে সবসময় খারাপ ভেবে আসছি। এসব ভাবছি আর নিজেকে ঘৃণা করছি। কি হলো কি? কি এত ভাবছো? আজকে যদি আমাকে ভালোবাসি না বলো তাহলে আমি সত্যি সত্যি মরে যা। আর কিছু বলতেই পারলো না। তার আগেই আমি আমার হাত দিয়ে মিমির মুখ বন্ধ করে দিয়ে জড়িয়ে ধরলাম। আর কখনো এসব বাজে বাজে কথা মুখে আনবে না, তাহলে ভালো হবে না। কিন্তু খুব বেশি ভালোবাসি তোমাকে, অনেক বেশি ভালোবাসি, কখনো হারাতে দেব না তোমাকে। দেখতে দেখতে আরও কয়েকটা দিন চলে গেল। মিমের সাথে রিলেশন হওয়ার পর থেকে নিজেকে পৃথিবীর অন্যতম ভাগ্যবান মানুষ বলেই মনে হচ্ছে। এই কয়েকদিনে মিমকে খুব বেশি ভালোবেসে ফেলেছি, নিজের থেকেও মিমকে বেশি ভালোবেসে ফেলেছি। মিমকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। প্রতিদিন ভার্সিটিতে যাওয়া, নিয়মিত ক্লাস করার পাশাপাশি বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, হাসি ঠাট্টা করা এবং মিমের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, ওর সাথে দুষ্টু মিষ্টি কথা বলতে বলতেই আমার ভালোই চলছে দিনগুলো। মোবাইলে সবসময় কথা বলতে গেলে ওর সাথে কথা না বললে আমার তো বন্ধ হয়ে আসে। এখন ভয় করে মিম যদি আমার জীবন থেকে চলে যায় তাহলে থাকতে পারবো না, যে ওকে ছাড়া একদমই মরে যাব। খুব হাসি খুশির মধ্যেই আমার দিনগুলো যাচ্ছিল, কিন্তু কীভাবে যে এক মুহূর্তে সব কিছু শেষ হয়ে গেল তা আমি কল্পনাও করতে পারিনি। কথায় আছে না, বেশি সুখে থাকা ভালো না, বেশি সুখে থাকলে কষ্ট বেশি পেতে হয়। আমাকে অনেক বেশি কষ্ট পেতে হলো। মিম আমার সাথে এরকমটা করবে আমি জীবনে ভাবিনি। হঠাৎ একদিন আমি আর মিমদের গাড়ি নিয়ে ঘুরছিলাম। ভার্সিটির ক্লাস করার পাশাপাশি ভালোই ঘোরাফেরা হয় মিমের সাথে। হঠাৎ মিম রাস্তার মাঝে গাড়ি ব্রেক করলো। কি হলো মিম, তুমি রাস্তার মাঝে গাড়ি ব্রেক করলে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না, কোনো সমস্যা হয়নি। তাহলে গাড়ি ব্রেক করলে কেন? কাজ আছে তাই ব্রেক করছি, নামো তুমি। এই বলে মিম গাড়ি থেকে নেমে গেল। আমি আর কিছু না ভেবে গাড়ি থেকে নেমে গেলাম। কিছুক্ষণ অতিক্রম করার পর দেখি মিম কিছু বলছে না। তাই আমি বললাম, কি হলো মিম, কি কাজ বললে না তো? আর রাস্তার মাঝে বা কাজ থাকতে পারে কি? তেমন কোনো কাজ না, আমার অনেক দিনের একটা ইচ্ছা আছে, তুমি পূরণ করতে পারবে? বলো। আমি আমার প্রাণ দিয়ে হলেও চেষ্টা করব তোমার ইচ্ছে পূরণ করার, যদি তা আমার সাধ্যের মধ্যে পড়ে। আচ্ছা বলো, তোমার কি ইচ্ছা আছে? আমার ইচ্ছে হলো যে আমার বয়ফ্রেন্ড হবে, সে আমাকে কতটুকু ভালোবাসবে, সে আমার জন্য কি করতে পারবে, আমার জন্য তার মনের অনুভূতিটা কেমন, সারা জীবন আমাকে তার জীবন সঙ্গিনী হিসাবে রাখতে পারবে কিনা, এই পুরো রাস্তায় মানুষের মাঝে আমাকে প্রপোজ করে বলবে, যেহেতু তুমি আমার বয়ফ্রেন্ড তাই আমার ইচ্ছেটা তোমার পূরণ করতে হবে। মিমের কথা শুনে আমি অবাক না হয়ে পারলাম না। বলে কে মেয়ে, তার জন্য আমার মনের অনুভূতিটা কেমন, তাই রাস্তার হাজার হাজার মানুষের সামনে বলতে বলে?
আর চারদিকে ভালোভাবে তাকিয়ে দেখলাম জায়গাটা খুব চেনা চেনা লাগছে। মনে হয় আমি আরও আগে এই জায়গায় আসছি, কিন্তু কবে এসেছি সঠিক মনে করতে পারছি না। এসব ভাবছিলাম, হঠাৎ মিমের ডাকে ভাবনার জগৎ থেকে ফিরে আসলাম। কি হলো সাকিব, কি এত ভাবছো? আমার ইচ্ছেটা কি পূরণ হবে না? আচ্ছা থাক, না হলে নাই, চলো যাওয়া যাক। এই বলে মিম গাড়ির ভেতরে যেতে লাগলো। তাই আমি আর কিছু না ভেবেই মিমের হাতটা টেনে ধরলাম। হ্যাঁ, তোমার ইচ্ছেটা পূরণ হবে, তুমি অপেক্ষা করো, আমি আসছি। এই বলে আমি মিমের কাছ থেকে চলে আসলাম। মিমের কাছ থেকে চলে আসার কারণ হলো কিছু গোলাপ ফুল কিনবো, তাই একটা দোকানে ফুল কিনতে গেলাম। আমি তো এটাই চাই, তুমি আমাকে এই রাস্তার মাঝে প্রপোজ করো। আজ তোমাকে বোঝাবো এই মিম কি জিনিস। কিছু সময় অতিক্রম করার পর আমি ফুল নিয়ে মিমের সামনে গেলাম। তারপর মিমের সামনে ফুলটি নিয়ে হাঁটু গেড়ে মিমের দিকে মুখ করে বললাম, জানি না কিভাবে প্রপোজ করলে তুমি খুশি হবে, জানি না আমার জন্য তোমার মনে কোনো অনুভূতি হয় নাকি, জানি না কিভাবে তোমাকে মনের অজান্তে ভালোবেসে ফেলেছি। আমি ভেবেছিলাম হয়তো আমার জীবনে ভালোবাসা বলতে কিছু আসবে না, কিন্তু তুমি সব কিছুকে মিথ্যা প্রমাণ করে হঠাৎ করে আমার জীবনে চলে আসলে। আমার কল্পনার বাইরে ছিল তোমার মতো কোনো মেয়েকে ভালোবাসার। তুমি আমার জীবনে না এলে হয়তো বুঝতেই পারতাম না ভালোবাসাটা কি, ভালোবাসাটা কাকে বলে, ভালোবাসা কত প্রকার ও কী কী। বলতে গেলে মনের অজানা গভীর থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছি, যেখানে নেই কোনো কষ্ট দুঃখ, শুধু আছে ভালোবাসা। আর আসি তোমার সাথে দুষ্ট মিষ্টি ঝগড়া, রাগ, অভিমান, সব কিছুর মূলে রয়েছে ভালোবাসি তোমাকে এই শব্দটা। প্রথম দিনে তোমাকে রাস্তায় হাজার মানুষের সামনে কথাগুলো বলতাম, তখন তোমার প্রতি আমার মনে কোনো অনুভব, ভালো লাগা ভালোবাসা কিছুই ছিল না। আবার ভার্সিটির প্রথম যেদিন তুমি আমাকে জড়িয়ে ধরে আমাকে ভালোবাসা কথাটি বলেছ, সেদিনও তোমার প্রতি আমার কোনো ভালো লাগা বা অনুভূতি ছিল না। আমি ভেবেছিলাম তোমার মাথায় হয়তো ভালোবাসার বোটটা চেপে উঠেছে, তাই তুমি আমাকে ভালোবাসি বলেছ। যেদিন প্রথম আমি তোমার গায়ে হাত তুললাম, সেদিনও তোমার প্রতি আমার মনে কোনো অনুভূতি জাগ্রত হয়নি। কিন্তু যখন আমি জানতে পারলাম তুমি আমার জন্য সুইসাইড করছো, তখন আমি খুব ভয় পেয়েছিলাম তোমাকে আমি হারিয়ে ফেলবো না তো, এই ভেবে। এই ভয়টাই তোমার প্রতি আমার ভালো লাগাটা আরও বাড়িয়ে দিয়েছে। এই ভালো লাগা থেকেই তোমাকে আমি ভালোবাসে ফেলেছি। আমি আবারও বলছি, ভালোবাসি তোমাকে, খুব বেশি ভালোবাসি মিম। হবে কি তুমি আমার রাজ্যের রাজকুমারী, দেবে কি তোমার হাত দুটো দূরে কোনো একদিন শীতল পরিবেশে অনেক দূরে হেঁটে যাওয়ার সুযোগ, দেবে কি তোমার বাবার আব্বু হওয়ার অধিকারটুকু, যখন গভীর রাতে সবাই ঘুমিয়ে যাবে তখন দেবে কি তোমার কোলে মাথা রেখে চন্দ্রবিলাস করার সময়টুকু, দেবে কি প্রতিদিন সকালে তোমার মিষ্টি রোটে ছয়ে ঘুম ভাঙানোর সুযোগ, দেবে কি কোনো এক শীতের কুয়াশা মাখা সকালে একই চাদরের নিচে শীতের সকালটাকে উপভোগ করার সুযোগ। কথা দিচ্ছি, জীবনে যত বড়ই বিপদ আসুক না কেন, কখনো তোমাকে ছেড়ে যাব না, সবসময় তোমাকে আমার বুকের ভেতর আগলে রাখবো। আমি তো তোমাকে বড় বড় গাড়ি বাড়ি টাকা পয়সা নামি দামি পোশাক ভালো খাবার কোনো কিছুই দিতে পারবো না, বড় বড় রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে পারবো না, কিন্তু আমি পারবো তোমাকে সবসময় আমার ভালোবাসা দিয়ে কষ্টগুলো দূর করার চেষ্টা করতে, তোমাকে সবসময় খুশি রাখার জন্য আমি পারবো তোমার মুখে হাসি ফোটাতে। দেবে কি আমার ছোট কোরোঘরে সারা জীবনের জন্য আমার জীবনসঙ্গী হওয়ার সুযোগ, দেবে কি আমাকে একটা সুযোগ তোমাকে ভালোবাসার। হবে কি তুমি আমার দুষ্ট মিষ্টি বউ, ভালোবাসি তোমাকে মিম, খুব বেশি ভালোবেসে ফেলেছি, আর থাকতে পারবো না তোমাকে ছাড়া। আই লাভ ইউ মিম, আই লাভ ইউ সো মাচ, উইল ইউ ম্যারি মি? ভাই তুই যে রোমান্টিক ভাবে প্রপোজ করবি এটা আমি আশা করি নাই। তোর প্রপোজ শুনে সিনেমার নায়িকারাও হার মানাবে, কিন্তু মিমকে দিয়ে তা সম্ভব না, তোর প্রপোজটাই গেল বৃথা। আমার কথাগুলো শুনে মিম হা হা করে হাসতে লাগলো। আমি তো অবাক হয়ে মুখের দিকে তাকিয়ে আছি। আমি কি এমন বললাম যে মিম হাসছে? কি হলো মিম, তুমি হাসছো কেন? আমি হাসির কি এমন বললাম যে তুমি হাসছো? তোমার হাসির কোনো মানে তো বুঝতে পারছি না। আমার কথার কোনো উত্তর না দিয়েই মিম আমার কাছ থেকে ফুলটা নিয়ে হাসিটা থামিয়ে বলল, ভালোবাসো আমাকে তুমি? হ্যাঁ, কেন বিশ্বাস হচ্ছে না? আর তুমি হাসলে বা কি জন্য? আমি তো কিছুই বুঝতে পারছি না। বিশ্বাস হবে না কেন? তুমি আমাকে কতটা ভালোবাসো তা আমি তোমার প্রপোজেই বুঝতে পেরেছি। তুমি বললে না আমি হাসছি কেন? আমি হাসছি এই কারণে যে আমি আজ সফল হয়েছি তোমার মুখ থেকে ভালোবাসি কথাটি বের করার। কি বলছো এগুলো তুমি? আমি তো কিছুই বুঝছি না। আর সফলই বা হচ্ছ কেন? বুঝবে বুঝবে, আস্তে আস্তে সব বুঝে যাবে। এই কয়দিন আমি তোমার কাছ থেকে কিভাবে অভিনয় করে আসছি। অভিনয় করছো মানে? তুমি কি সব বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে সব ক্লিয়ার করে বলো তো। ভালো করে দেখো তো এই জায়গাটা চিনতে পারো নাকি? আমি ভালো করে চারদিকটা দেখে নিলাম,
ওহ, কিছুই তো মনে পড়ছে না। মনে হয় আমি আরও একবার এই জায়গায় আসছি, কিন্তু মনে করতে পারছি না। মনে পড়ে আজ থেকে প্রায় 1 বছর আগে আজকের এই দিনে তুই আমাকে রাস্তার মাঝে হাজার হাজার মানুষের সামনে আমার পোশাক পরা নিয়ে আমাকে অনেক অপমান করেছিস। মনে পড়ে সেদিনের কথা? আমি তো মিমের কথা শুনে পড়ে অবাক হলাম। মিম আমাকে তুই করে কথা বলছে। মিম আমাকে এই প্রথম তুই করে কথা বলল। তাই আমি অনেক অবাক হলাম। আর চারদিকে ভালো করে তাকিয়ে দেখলাম, এই সেই জায়গা যেখানে মিমের সাথে আমার প্রথম দেখা হয়েছিল। এই সেই জায়গা যেখানে আমি মিমকে ওই কথাগুলো বলেছিলাম। তাহলে এখানে এই কথাগুলো কেন বলল? এখানে এই কথাগুলো বলার মানে কি? হ্যাঁ, মনে পড়েছে। এটা সেই জায়গা যেখানে তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। আমি তো তোমার ভালোর জন্য কথাগুলো বলেছিলাম, আর আমি তো তোমার কিছু ক্ষমাও চেয়েছি। তাহলে এই কথাগুলো কেন বলছো? আর আমাকে বা তুই তোকারি কেন করছো? তোকে তুই করে কথা বলবো না তো তাহলে কি করে কথা বলবো? তোর মতো ছোট লোক খ্যাত মার্কা ছেলেকে আমি ভালোবাসবো তুই ভাবলি কি করে? কি আছে তোর? না আছে বড় বাড়ি, না আছে গাড়ি, না আছে টাকা পয়সা। তুই ভাবলি কি করে যে আমার মতো বড় লোকের মেয়ে হয়ে তোর মতো ছোট লোক ছেলের সাথে রিলেশন করব? কি করে? মিমের কথাগুলো শুনে আমার দু চোখ ভিজে গেল অশ্রুতে। বলে কে মেয়ে, যাকে আমি আমার জীবনে থেকে বেশি ভালোবাসলাম, যাকে আমি এত বিশ্বাস করতাম, যাকে নিয়ে সবসময় ঘর বাঁধার স্বপ্ন দেখতাম, আর সে বলে কি আমাকে এত বড় ধোঁকা দিল? আমি বুঝতে পারলাম না, আর কিছু ভাবতে পারলাম না। আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়তে লাগলো। তাও কোনোরকম চোখটা মুছে মিমকে বললাম, তাহলে এতদিন আমার সাথে এগুলো কী ছিল? আমার কেয়ার নেওয়া, সবসময় ফোন করে আমার খোঁজ খবর নেওয়া, আমি কেমন আছি তা জিজ্ঞাসা করা, আমার সাথে সবসময় দুষ্টু মিষ্টি কথা বলা, এগুলো কী ছিল তোমার আমার প্রতি? কেন আমার সহজ সরল মনটা নিয়ে খেলা করলে? কেন এত বড় ধোঁকা দিলে আমাকে? আর আমার সাথে এবার কেন ভালোবাসার অভিনয় করলে? কেন অভিনয় করলাম জানিস না বুঝি? নাকি বুঝেও না বোঝার ভান করে আছিস? প্রথম যেদিন তুই আমাকে রাস্তার মাঝে এত মানুষের সামনে আমাকে অপমান করলি, তখন আমি কতটা কষ্ট পেয়েছিলাম জানিস? সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। সারা রাত তোকে কিভাবে এই অপমানের বদলায় প্রতিশোধ নেওয়া যায় তাই ভাবছিলাম। অবশেষে একটা উপায় পেলাম। তুই যে জায়গায় আমাকে অপমান করেছিস আমিও সেই জায়গায় তোকে অপমান করব। তাই আর কিছু না ভেবে তোর সাথে ভালোবাসার নাটক করতে হলো। তাই আমি বারবার তোর কাছে যেতাম ভালোবাসার কথা বলতে, যেন তুই আমাকে তোর জীবন থেকে বেশি ভালোবাসিস আর আমি আমার অপমানের বদলা খুব তাড়াতাড়ি নিতে পারি। তাই তোর কাছে যতবার ভালোবাসি কথাটি বলেছি তুই ঠিক ততবারই আমাকে তাড়িয়ে দিয়েছিস। এমনকি একদিন ভার্সিটিতে সবার সামনে আমাকে থাপ্পড় দিয়েছিস। যে আমাকে দেখে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার পর্যন্ত ভয় পায়, কিন্তু তুই আমার গায়ে হাত তুলে নানান কথা বলেছিস। সেদিনই চেয়েছিলাম তোকে আমি একেবারের জন্য শেষ করে দিতে, কিন্তু আমি তোকে তিলে তিলে কষ্ট দেওয়ার জন্য কত কিছুই না করেছি। কোনো কারণে তোর মনে জায়গা করে নিতে পারিনি। শেষ মুহূর্তে সুইসাইড করার অভিনয়টা করলাম, তাতে তুই আমাকে বিশ্বাস করতে পারলি না। কিন্তু তোর বন্ধুদের কারণে তুই আমাকে ভালোবেসে ফেলেছিস। আর আমি অপেক্ষায় ছিলাম কবে এই দিনটা আসবে, আর এই দেখ আজ তা চলে এসেছে। আমি আমার অপমানের বদলা নিতে পেরেছি। তুই তো গভীর জলের মাছ রে। তোকে পটাতে আমি যে সময়টা ব্যবহার করেছি তা আমার অন্য কোনো বয়ফ্রেন্ডকে পটাতে ব্যবহার করিনি। মিমের কথাগুলো শুনে আমার চোখ দিয়ে অশ্রুধারায় অশ্রু বেয়ে পড়তে লাগলো। তবু আমি চোখের পানিগুলো মুছে ওকে বললাম, অন্য কোনো বয়ফ্রেন্ড মানে? আমি ছাড়া তোমার জীবনে আরও কোনো ছেলে আসছিল নাকি? মিম আমার কথা শুনে মৃদু হেসে বলল, তোর সাথে রিলেশন করার আগে আমি আরও 4টা ছেলের সাথে রিলেশন করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় কি জানিস, তোর পেছনে যে সময়টুকু আমি ব্যয় করেছি তা আমি অন্য কোনো ছেলের পেছনে ব্যয় করিনি। আর একটা কথা কি জানিস, ওরা আমাকে কিস করতে চেয়েছিল, আমার শরীরের বিভিন্ন জায়গায় হাত দিতে চেয়েছিল এবং আমাকে রুম ডেটের কথাও বলেছিল। তাই আমি ওদের সব কয়টাকে মেরে হাসপাতালের বেডে শুইয়ে দিয়েছিলাম। কিন্তু আমার প্রতি তোর কোনো খারাপ দৃষ্টি বা উদ্দেশ্য লক্ষ্য করিনি, তাই তোকে ছেড়ে দিলাম। এখন থেকে তুই তোর মতো আর আমি আমার মতো। আমাকে আর ফোন দিয়ে বিরক্ত করবি না। এই বলে মিম চলে যেতে লাগলো। তাই আমি আর 7 পাঁচ না ভেবেই মিমের হাতটা ধরলাম। মিম, যা হয়েছে তা সব ভুলে যাও প্লিজ। চলো আমরা নতুন করে রিলেশনটা শুরু করি প্লিজ। সব কিছু ভুলে যাব প্লিজ। তবু আমাকে ছেড়ে তুমি চলে যেও না। আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। তুমি ছাড়া আমি পুরোপুরি শূন্য। প্লিজ চলো সব কিছু বলে দুজনে এবার নতুন করে আমাদের রিলেশনটা শুরু করি। মিম আমার কথাগুলো শুনেই আমাকে ঠাস করে একটা থাপ্পড় দিল। আমি এত ভাবতে পারিনি এই কথাটা বলার জন্য মিম আমাকে এভাবে থাপ্পড় দেবে। আমি গালে হাত দিয়ে ওকে মিমের দিকে তাকিয়ে আছি। ওই তোকে ভালোই ভালোই কথা বলছি, কানে যায় নাই তাই না? তাহলে দেখ এখন মিম কি করতে পারে। এই বলে মিম কাকে যেন ফোন করলো।
মুহূর্তের মধ্যে একটা বড় গাড়ি এসে আমাদের সামনে দাঁড়ালো। গাড়ি থেকে কয়েকজন লোক বেরিয়ে আসলো। এদেরকে দেখে বুঝলাম এরা হলো মিমের বাবার টাকায় কেনা গোলাম। ওদের সবার হাতে একটা করে বড় রাইফেল। কি হলো ম্যাডাম, কোনো সমস্যা হয়েছে নাকি? আমাদের ফোন করলেন যে? সমস্যা মানে? আমার আবার কিসের সমস্যা হবে? তোদের ডাকলাম এই ছেলেটাকে ধোলাই করার জন্য। ওর সাহস কি করে হয় রাস্তার এত মানুষের সামনে আমাকে প্রপোজ করার? আবার আমার হাত ধরে অসভ্যতামি? তোরা থাকিস কই? তোদেরকে না আমার বাবা আমাকে গার্ড দেওয়ার জন্য পাঠিয়েছে। তার আজকে বাসায় গেলে এর একটা বিহিত করতে হবে। ম্যাডাম, আপনিই তো বললেন আপনার কোনো গার্ড দরকার নেই, তাই আমরা আপনার সাথে আসি নাই। প্লিজ আপনার বাবাকে কিছু বলবেন না। ওকে, কিছু বলবো না। তারপর আমাকে উদ্দেশ্য করেই বলল, দেখছিস আমার বডিগার্ডগুলো কিরকম? তোর তো যোগ্যতা নেই ওদের সমান হওয়ার। আর তুই না আমাকে ভালোবাসিস, তাই শেষবারের মতো বলছি, এইসব আজে বাজে চিন্তাভাবনা মাথা থেকে ছেড়ে ফেল। তাতে তোরই মঙ্গল। আর না হলে যে অবস্থা করব তা তুই কল্পনাও করতে পারবি না। মৃত্যু যে কতটা যন্ত্রণাদায়ক তুই হাড়ে হাড়ে টের পাবি। ওকে, তুই হয়তো বুঝতে পেরেছিস আমাকে ভালোবাসার পরিণাম কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। আচ্ছা আসি, ভালো থাকিস। এই বলে মিম চলে যেতে লাগলো। তাই আমি দ্বিতীয়বারের মতো ওর হাত ধরে বললাম, কেন মিম, কেন তুমি আমার সাথে ভালোবাসার অভিনয়টা করলে? কেমন অপরাধ করেছিলাম যে তুমি আমাকে এরকম বড় একটা শাস্তি দিলে? তুমি চাইলে সে সময় আমাকে মেরে ফেলতে পারতে, চাইলে না মেরে আমাকে। তাহলে না মেরে আমাকে কেন এত বড় শাস্তি দিলে? কেন তুমি আমার সহজ সরল মনটা নিয়ে খেলা করলে? তুমি বললে না মৃত্যু যে কতটা যন্ত্রণাদায়ক তা আমি হাড়ে হাড়ে টের পাবো। আরে আমি তার অনেক আগেই মরে গেছি। যখন তুমি আমাকে ভালোবাসেনি, বরং আমার এই মনটা নিয়ে খেলা করেছো, তখনই আমি মরে গেছি। আর এখন তো আমি জীবন্ত লাশ হয়ে গেছি। এখন আমাকে মেরে ফেললে কী লাভ হবে? আমার শরীরটাকে মারতে পারবে, কিন্তু আমার মনটা তো অনেক আগে মরে গেছে। মিম প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া যে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবো। আমি আর আগের মতো হাসতে পারবো না, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবো না, আগের মতো খুশি থাকতেও পারবো না। ওই তোকে ভালোই ভালোই বলছি, শুনিসনি? পাগলে তো তার ভালোটা বোঝে, কিন্তু তুই কোন দেশের পাগল রে? তুই তোর ভালোটা বুঝিসনি? তাহলে দেখ এখন তোর কি অবস্থা হয়। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার শালাকে, এমনভাবে মারবি যেন আর কোনো দিন ভালোবাসি কথাটা দূরের কথা, আমার দিকে চোখ তুলেও তাকাতে পারবে না। তারপর আর কি, মিমের কথাগুলো শুনে ওরা আমাকে মারতে লাগলো, কিন্তু আমি কোনো কিছু বলতে পারলাম না। কি বলবো? যাকে আমি নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছিলাম সে আমাকে এত বড় ধোঁকা দিল। যাকে আমি নিজের থেকে বেশি বিশ্বাস করেছিলাম সেই বিশ্বাসের মর্যাদা রাখলো না। আর আমি তো অনেক আগেই মরে গেছি। যখন মিম আমাকে বলল সে আমাকে ভালোবাসেনি, আমার উপর তার অপমানের বদলা নিয়েছে, আর সব কিছু আমার কাছে পানির মতো পরিষ্কার হয়ে গেল। কেন সেদিন ডাক্তার পুরো কথাটা বলতে গিয়েও থেমে গিয়েছিল। মার খেয়ে আমার মুখ দিয়ে একটা কথাই বের হয়েছিল, বুঝলে না মিম, বুঝলে না আমি তোমার কতটা জুড়ে ছিলাম। একদিন তুমি ঠিকই বুঝবে, আমি ছেড়ে তুমি শূন্য। একদিন আমার থেকেও তুমি হাজার হাজার গুণ বেশি কষ্ট পাবে। সেদিন বুঝবে আমার ভালোবাসার অপমান করা এবং আমাকে এত কষ্ট দেওয়ার পরিণাম কি হতে পারে। আর কিছু বলতে পারলাম না। আমার রক্তাক্ত দেহটা রাস্তায় লুটিয়ে পড়ল। আজ বুঝতে পারলাম মেয়েদের মায়াবী চেহারার পেছনে কত বড় একটা চলনময় চেহারা লুকিয়ে থাকে। তারা কিভাবে আমার মতো ছেলেদের জীবন নষ্ট করে। সত্যি কি মেয়েরা এরকম হয়, নাকি কিছু মেয়েরা ছেলেদের ভালোবাসতেও জানে তাদের বুকের মধ্যে কতটা কষ্ট লুকিয়ে থাকে, বুঝতে পারে কি তাদের ভালোবাসার মর্মটা। এরকম হাজার চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। আর শুধু মায়ের দেওয়া একটা কথাই মনে পড়ছে, বাবা তোকে পড়ালেখা করে অনেক বড় হতে হবে, তোকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে হবে, তোকে দেশের প্রায় সকল গরিব দুঃখী মানুষের সাহায্য করতে হবে, বুঝতে হবে তাদের কষ্টটা। পারলাম না মা, তোমার কথাটা রাখতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও মা, আমাকে ক্ষমা করে দিও। তোমার ছেলের চেষ্টা করেছিল একদিন সে খুব বড় হবে, কিন্তু একটা ছলনাময়ী মেয়ের কারণে তার সম্ভব হলো না। পারলে তুমি তোমার হতভাগা ছেলেটাকে ক্ষমা করে দিও। আর সৃষ্টিকর্তার কাছে খুব কান্না করে বলতে ইচ্ছে করছে, তুমি আমাকে শেষবারের মতো বাঁচিয়ে পারলা। আমাকে বাঁচতে হবে, পূরণ করতে হবে আমার মায়ের সব ইচ্ছাগুলো। শাস্তি পেতে হবে এরকম মেয়েদেরকে যারা আমার মতো ছেলেদের জীবন নিয়ে খেলে। বুঝে দিতে হবে আমরা মানুষ, আমাদেরও তাদের মতো একটা মন আছে। আর কিছু ভাবতে পারলাম না। ধীরে ধীরে চোখগুলো বন্ধ হয়ে আসলো। আজ হয়তো এই সুন্দর পৃথিবীতেই আমার শেষ দিন। আমার রক্ত দিয়ে বেসে গেল পুরো রাজপথটা। জানি না বেঁচে থাকবো কিনা। বেঁচে থাকলে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম
সারা শরীরে প্রচুর ব্যথা করছে। ব্যথার জ্বালায় হাত পা নাড়াচাড়াও করতে পারছি না। এতই মায়ের আমি আমার জীবনে কোনোদিনও খাইনি। আমার কল্পনার বাইরে ছিল মিম আমাকে এভাবে ওদের হাতে মায়ের খাওয়াবে। আমার বুকটা খুব ব্যথা করছে, মনে হয় বুকের উপর কে বড় পাথর ফেলেছে। তাই আমি দেখার চেষ্টা করলাম আমার বুকের উপর কি রয়েছে। দেখে তো আমি অবাক। আমি দেখতেছি একটা মেয়ে আমার বুকের উপর শুয়ে আছে, কিন্তু মেয়েটার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, কারণ চুল দিয়ে মেয়েটার মুখটা ঢাকা রয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 10টা বাজে। এখন রাত না দিন সঠিকভাবে বলতে পারছি না, কিন্তু দেখলাম বাতিগুলো জ্বালানো, তাও বোঝা মুশকিল এখন রাত না দিন। কেননা বাতিগুলো সবসময় জ্বালানো থাকে। আমার নাড়াচাড়া পেয়ে আমার বুকের উপর থেকে মেয়েটি উঠে বসলো। আমি অবাকে তার দিকে তাকিয়ে দিলাম। দেখি মায়া। মায়া এত রাত এখানে কি করছে? আমার জ্ঞান ফেরা দেখে মায়া ডাক্তার ডাক্তার বলে চিৎকার করে বলতে লাগলো, সাকিবের জ্ঞান ফিরেছে, সাকিবের জ্ঞান ফিরেছে। আমার চিৎকার শুনে ডক্টর, নার্স, আমার 3 বন্ধু জিহাদ, ওমর, রাব্বি রুমের ভেতরে ঢুকলো। আমি ওদেরকে দেখে অবাক হলাম, ওরা এত রাতে এখানে কেন? ও মাই গড, অবশেষে আপনার জ্ঞান ফিরেছে। আমরা তো আশা ছেড়েই দিয়েছিলাম যে আপনাকে হয়তো আমরা আর বাঁচাতে পারবো না। দীর্ঘ অনেক দিন পর আপনার আজ জ্ঞান ফিরল। সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে আপনি এই যাত্রায় বেঁচে গেলেন। এরকম রোগীর বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে, তাও উপরওয়ালার প্রশংসা করতে হয়। আজ তার জন্য আপনি বেঁচে গেলেন। আমি তো ডাক্তারের কথা শুনে অবাক নয়নে সবার দিকে তাকিয়ে রয়েছি। দীর্ঘদিন মানে আমার কি হয়েছিল যে আমার জ্ঞান ছিল না? আমার যতটুকু মনে পড়ে, তাহলে মেমের লোকেরা আমাকে মেয়েটা রাস্তায় ফেলে রেখেছিল। তাহলে আমি এখানে কিভাবে আসলাম, আর আমার এবার কি হয়েছিল? এখন কেমন লাগছে আপনার? আমাকে উদ্দেশ্য করে এই কথাটি বলল ডক্টর। জি, এখন একটু ভালো লাগছে। কোনো রকম সমস্যা হচ্ছে না তো? ব্যথা তো হবেই, আপনাকে প্রচুর মারা হয়েছে, তাই হয়তো আপনার পুরো শরীর ব্যথা করছে। আর আপনার হাত পায়ের ওপর 4টা বেশি পড়েছে, তাই হয়তো নাড়াতে পারছেন না। এখন কোনো সমস্যা নেই, আমরা আপনার হাত পা সুন্দরভাবে ব্যান্ডেজ করে দিয়েছি। কিছুদিনের মধ্যে সেরে যাবে এবং আপনার পুরোপুরি সুস্থ হতে কয়েক মাস লেগে যেতে পারে। আর কোনো সমস্যা হলে বলবেন আমাকে। আসি তাহলে। এই বলে ডক্টর চলে যেতে লাগলো। রাপি ডক্টরকে থামিয়ে বলল, আমরা ওকে কবে এখান থেকে নিয়ে যেতে পারবো? দেখুন, রোগীর যখন জ্ঞান ফিরেছে তখন আর কোনো ভয় নেই। আপনারা 2-1 দিনের ভিতরে ওনাকে নিয়ে যেতে পারবেন। আর আমি যে মেডিসিনগুলো দিচ্ছি তা নিয়মিত খাওয়াবেন, তাহলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার আপনাকে। ধন্যবাদ দেওয়া লাগবে না, এটা তো আমাদের কর্তব্য। একজন অসুস্থ রোগীকে সুস্থ করে তোলা কিন্তু সব কিছু সৃষ্টিকর্তার হাতে। তার কারণে হয়তো আজ ওনাকে আমরা বাঁচাতে পেরেছি। উনি না চাইলে আমরা ওনাকে বাঁচাতে পারতাম না। তাই আমাদেরকে ধন্যবাদ না দিয়ে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করুন। এই বলে ডক্টর চলে গেল। আমার বন্ধু দিদিকে তাকিয়ে দেখলাম ওদের চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু পড়ছে। এটা হয়তো দুঃখের কান্না নয়, এটা হলো সুখের কান্না। তারা তাদের প্রিয় বন্ধুকে ফিরে পেয়েছে, তাই ওরা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করছে। কিছু সময় অতিক্রম করার পর হঠাৎ ওরা সবাই এসে আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে ইচ্ছে মতো কান্না করতে লাগলো। আমার সারা শরীর খুব ব্যথা করছে ওদের জড়িয়ে ধরার কারণে, তবুও কোনোরকমভাবে ব্যথাটা কষ্ট করে চেপে রাখলাম। ওদের কান্না দেখে আমার চোখ দিয়ে অযোধ্যারায় অশ্রু চড়তে লাগলো। ওরা আমাকে জড়িয়ে ধরে বলল, আমাদেরকে ক্ষমা করে দে দোস্ত, তুই আমাদের সবাইকে ক্ষমা করে দে। আমাদের জন্যই আজ তোর এই অবস্থা। আমি ওদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ওদের জন্য আজ আমার এই অবস্থা মানে, বরং ওদের জন্য আজ আমি বেঁচে গেছি। না হলে হয়তো আমার জানাজা সহ দাফন হয়ে যেত। আমি ওদের দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে বললাম, তোদের জন্য আমার এই অবস্থা মানে কি? বরং তোদের জন্য আমি আজ বেঁচে গেলাম। তোদের এই ঋণ আমি কিভাবে শোধ করব বল? আমরা সেদিন যদি না বলতাম তুই মিমের সাথে রিলেশন শুরু কর, তাহলে আজ তোর এই অবস্থা আমাদের দেখতে হতো না। দোস্ত বিশ্বাস কর, আমরা চেয়েছিলাম তুইও কাউকে ভালোবাসিস। তোর সুখ দুঃখ আনন্দ বেদনা হাসি কান্না পছন্দ অপছন্দ সবকিছু শেয়ার করার জন্য একজনকে খুব প্রয়োজন। তাই মিম যেহেতু তোকে খুব ভালোবাসতো, তাই আমরা চেয়েছিলাম মিমের সাথে তুই সবসময় ভালো থাকবি। কিন্তু দেখ, মিম তোকে কত বড় ধোকা দিয়ে চলে গেল। আমরা বুঝতে পারিনি ওর মায়াবী চেহারার পিছনে কত বড় এক মিথ্যা লুকিয়েছিল। তুই ঠিকই বলেছিলি, ওই সেদিন ওর হাত কাটেনি, বরং তোকে ওর ভালোবাসার ফাঁদে ফেলানোর জন্য সুইসাইড করার নাটক করেছিল। তুই আমাদেরকেও বলেছিলি, কিন্তু আমরা তোর কথা সেদিন বিশ্বাস করিনি। তোর কথা যদি সেদিন বিশ্বাস করতাম, তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। দেখিস, ওই যতটুকু কষ্ট তোকে দিয়েছে এর চেয়ে 1000 গুণ কষ্ট ওই হাড়ে হাড়ে টের পাবে। প্লিজ দোস্ত, তুই আমাদেরকে ক্ষমা করে দে। আমি ওদের কথা শুনে কি বলবো, বলার ভাষায় হারিয়ে ফেলেছি। ওরা তো আমার খারাপ কিছু চায়নি, ওরা আমার ভালোই চেয়েছিল। কিন্তু এই ভালোর পেছনে এত বড় একটা রহস্য লুকিয়েছিল, তা হয়তো ওরা জানতো না। ওরা বুঝতে পারেনি
মিম মেয়েটা আসলে ছলনাময়ী, তাহলে এখানে ওদের দোষ দিয়ে কী লাভ? আমি ধীরে ধীরে আমার হাত দুটো ওঠাতে লাগলাম। প্রচুর কষ্ট হচ্ছে, তবুও মিমের দেওয়া কষ্টের চেয়ে কম। আমি ওদেরকে জড়িয়ে ধরলাম। এই, তোরা কান্না করছিস কেন? তোদের তো কোনো দোষ নেই। তোরা হয়তো মিমের আসল উদ্দেশ্যটা বুঝতে পারিসনি, আর বুঝতে পারলে তোরা জীবনে আমাকে রিলেশন করার কথা বলতে না। আমি জানি তো তোরা আমাকে কতটা ভালোবাসিস। আসলে এখানে আমার এবং মিমের দুজনের কারো দোষ নেই। দোষ হচ্ছে আমার ভাগ্যের, কেননা আমার ভাগ্যটাই খারাপ। না হলে কি বামন হয়ে চাঁদে হাত দেওয়ার সুযোগটা পাই? একদম তোর ভাগ্যের দোষ দিবি না, দোষ হলো ওই মিমের। ওই কেন তোর সাথে ভালোবাসার নাটক করে। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আর কারো দোষ দেব না। এখন আমাকে ছাড়বি তো? আর কিছুক্ষণ এভাবে জড়িয়ে ধরে থাকলে কিন্তু দম আটকে মরে যাব। ওহ বাবা, তোদের জড়িয়ে ধরার কারণে সারা শরীরে ব্যথা করছে। শুধু একবার সুস্থ হয়ে যাই, দেখবি তোদের এক একটার আমি কী অবস্থা করি। আমার কথা শুনে ওরা আমাকে ছেড়ে দিয়ে হাসতে লাগলো। কি করব বলেন? আমি যদি মন খারাপ করে থাকি তবে ওরা খুব কষ্ট পাবে, তাই ওদেরকে কিছু একটা বলে হাসালাম। আচ্ছা, একটা কথা বলতো, আমি এখানে কিভাবে আসলাম? আমার যতদূর মনে পড়ে আমি রাস্তায় পড়েছিলাম, কিন্তু এখানে কিভাবে আসলাম? আর আমার এবার কি হয়েছিল যে ডাক্তার বলল এই ধরনের রোগীর বাঁচার সম্ভাবনা একদম খুব কমই থাকে, আর দীর্ঘদিন পরে আমার জ্ঞান পেল। প্লিজ সব কিছু আমাকে ক্লিয়ার করে বল। আমার কথা শুনে দেখলাম ওদের মুখের হাসিটা মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল, মুখটা ফ্যাকাশ হয়ে গেল। ওরা সবাই চুপ করে আছে, কারো মুখে কোনো কথা নেই। প্লিজ তোরা চুপ করে থাকিস না, প্লিজ কিছু একটা বল। আমার জানতে হবে আমি কার জন্য আজ বেঁচে গিয়েছি। আমার কথা শুনে মায়া দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ 6 দিন পর তোর জ্ঞান হারা ছিলে। ডাক্তার বলেছে আজই সেই দিন। আজ যদি তোর জ্ঞান না ফিরে তাহলে তুই কোমায় চলে যাবি। তোকে আর বাঁচানো তাদের পক্ষে সম্ভব হবে না। আমরা তো খুব ভয় পেয়েছিলাম। আমরা তো ভেবেছিলাম আমরা হয়তো তোকে হারিয়ে ফেলবো, কিন্তু আল্লাহ তাআলা অবশেষে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছে। আমি তোর কথা শুনে কি বলবো কিছু ভাবতে পারছি না। তার মানে এই 6 দিনে আমি জ্ঞান শূন্য ছিলাম? এই কয়েকদিনে আমার কোনো জ্ঞান ছিল না? মুহূর্তের মধ্যে চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। কোনো রকমে চোখটা মুছে ওদেরকে বললাম, তাহলে আমাকে এখানে কে নিয়ে আসলো? তোরা কেউ কি আমাকে নিয়ে এসেছিস? না, আমরা কি তোকে হাসপাতালে নিয়ে আসিনি। তাহলে কে নিয়ে আসলো আমাকে এখানে? মিষ্টি, সেদিন যখন মিমের লোকেরা তোকে মেরে রাস্তা ফেলে গিয়েছিল, সেদিন ওরা 3জন শপিং মলে যাচ্ছিল কিছু কেনাকাটার জন্য। কারা যেন মেরে ফেলে রেখেছে, তাই ওরা কাছে গিয়ে দেখলো যে আর কেউ না, সে হলো তুই। তাই তোকে তাড়াতাড়ি ধরে গাড়িতে করে নিয়ে আসলো হাসপাতালে, আর আমাদের সবাইকে ফোন করে বলে দিল তোর অবস্থা সম্পর্কে। তাই আমরা হাসপাতালে চলে আসলাম তোকে দেখার জন্য। আর আজ 6 দিন পরে তোর জ্ঞান আসলো। বুঝলাম, কিন্তু ওরা 3জন কই? ওদেরকে তো দেখতে পাচ্ছি না। কিরে, অমন করে তোকে না ফোন করলাম ওদেরকে আসতে বল, সাকিবের জ্ঞান ফিরেছে। আমি তো ফোন দিয়েছি, ওরা বললো আসতে। হঠাৎ রুমের সামনে এসে কেউ বলে উঠলো, আসতে পারি। আমরা তাকে দেখলাম মিষ্টি, আরোহী, ওইভা, ওরা সবাই এসেছে। তখন মায়া বলল, আস, তোরা আসবি, আবার অনুমতি নাও লাগে নাকি? কেমন আছিস সাকিব? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আছি রে। তোদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। তোরা যদি না থাকতি তাহলে আজ আমার যে কী অবস্থা হতো। যাই হোক, তোদের কাছে আমি চিরঋণী হয়ে গেলাম। দেখ, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন তোর কোনো কিছু হতে আমরা দেব না। আর তুই কিসের ঋণের কথা বলছিস? বন্ধুর বিপদের সময় যদি বন্ধু এগিয়ে না আসে তাহলে সে কীরকম বন্ধু হলো? তুই দেখিস, মিম তোর সাথে যে প্রতারণা করেছে একদিনও ঠিকই ওর ভুল বুঝতে পারবে। ওর জীবনেও ভালো হবে না, দেখিস। ওদের কথা শুনে আমি কি আর বলবো, আমার কিছু বলার নেই। আজ ওদের কারণে আমি হয়তো বা বেঁচে আছি। সত্যি ওদের মতো বন্ধুদের পাওয়া ভাগ্যের ব্যাপার। মিষ্টি, তুই ঠিকই কথা বলেছিস। আমরা যতদিন বেঁচে থাকবো ওর কিছুই হতে আমরা দিব না। দেখতে দেখতে হাসপাতালে 2 দিন থাকার পর আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দিল। এই কয়েকদিন ওরা সবসময় আমার পাশেই ছিল, কোনো রকম কষ্ট আমাকে পেতে দেয়নি ওরা। সত্যি ওদের মতো বন্ধু পেয়ে কী লাগে। এই 2 দিনে মিমের কথা খুব মনে পড়েছে। কিভাবে পারলো মিম আমার সাথে এত বড় একটা গেম খেলতে? খুব মিস করছি মিমকে। মিমকে ছাড়া আমার এই বুকটা খালি খালি লাগছে। কি বলবো, মিমকে যে আমি এখনও খুব ভালোবাসি, খুব ভালোবেসেছিলাম, তাই ওকে আমি ভুলতে পারছি না। ওর কথা ভাবলে নিজের অজান্তেই 2 চোখ দিয়ে জল পড়ে। কিন্তু আমার বন্ধুরা যদি আমার পাশে থাকে তাহলে ওর কথাটা একটু কম মনে পড়ে, কিন্তু বলতে পারি না সেই মিমকে। এভাবে কয়েকদিন হসপিটালে থাকার পর
বাসায় চলে আসলাম, মানে যেখানে থাকি আর কি, হোস্টেলে। সেখানে আসার পরে কিছুদিন এভাবেই বন্ধুদের সেবা যত্নে সুস্থ হয়ে গেলাম। মোটামুটি আজ আমি অনেকটাই সুস্থ। একদিন রাতে হাঁটতে বেরিয়েছি, হঠাৎ দেখি কোথাও একটা মেয়ের চিৎকার শুনতে পেলাম। গিয়ে দেখলাম সে আর কেউই নাই, মিম। তাকে কয়েকজন ছেলে মিলে টানা হেঁচড়া করছে, মনে হয় তার সাথে খারাপ কিছু করতে চাইছে। আমি দেরি না করে দ্রুত পায়ে ওদিকে এগিয়ে গেলাম, আর হাতের কাছে যা পেয়েছিলাম তা দিয়েই ওদের ইচ্ছে মতো মারতে লাগে এবং মেরে ওদেরকে তাড়িয়ে দেই। আর তাড়িয়ে দিয়ে মিমকে ওর বাসায় পাঠিয়ে দিয়ে আমি চলে আসি। মিম আমাকে পেছন থেকে ডেকেছিল, কিন্তু আমি কোনো কিছু না শুনেই চলে আসি। আর যারা মিমের সাথে অসভ্যতামি করতে চেয়েছিল তারা আর কেউই না, তারা হলো তার ভালোবাসার মানুষ, মানে তার বয়ফ্রেন্ড। ওদের সাথে মারপিট করতে গিয়ে আমার হাতটা অনেকটা কেটে যায়, যার কারণে খুব কষ্ট হচ্ছিল। ভাবলাম কালকে ভার্সিটি যাব, আর বন্ধুদের সাথে নিয়ে ফোনে কথা হয়েছিল। এরপর সেখান থেকে চলে যাই হোস্টেলে। সেখানে গিয়ে আর কারোর সাথে কোনো কথা হয়নি, ঘুমিয়ে পড়ি। পরের দিন ভার্সিটিতে গিয়ে আমার বন্ধুদের সকলকে খুঁজতে লাগলাম, কিন্তু কাউকে পেলাম না। কি হলো, সবাই কই গেল? ওরা তো আমাকে ফোন করে বলল ওরা সবাই ভার্সিটিতে আসছে, তাহলে গেল কোথায়? আর আজকে শরীরটা একটু ভালো লাগছে বলে ভার্সিটি আসছি। যদি শরীরটা খারাপ হতো তাহলে আর ভার্সিটিতে আসা হতো না। আর কালকে রাতের ঘটনা ওদের কাউকেই বলিনি, তাই ওরা জানে না যে আমার হাত কেটেছে, তা ওরা জানে না। ওদের খুঁজতে খুঁজতে চলে গেলাম ভার্সিটির মাঠের এক ধারে। বড় একটা গাছ আছে ওখানে আমরা মাঝে মধ্যে আড্ডা দিতে আসতাম, কিন্তু বেশি সময়ের জন্য নয়। ওখানে গিয়ে তো আমি অবাক হয়ে গেলাম। আমি ভাবতে পারিনি এরকমটা হবে। আমি দেখলাম আমার 3 বন্ধু 3জন মেয়ের কোলে শুয়ে শুয়ে গল্প করছে, কিন্তু 3টা মেয়ে 3টাকে দূরে থেকে চেনা যাচ্ছে না। তাই কাছে গিয়ে দেখলাম মেয়ে 3টার কেউই না। ওরা হলো মিষ্টি, আরোহী, ইভা। কিন্তু মায়া কোথায়? মায়াকে তো দেখছি না। তার মানে ওরা একে অপরকে ভালোবাসে। যেভাবে ওদের কোলে শুয়ে গল্প করছে, যে কেউ দেখলে বলবে ওরা লাভার, কিন্তু রিলেশন শুরু করলো আমাকে একবার বললো না। তাই মনটা খারাপ হয়ে গেল। ওদের দিকে গেলাম, কিরে কি খবর তোদের? আমার কথা শুনে ওরা পিছন দিকে তাকালো আর আমাকে দেখে তড়িঘড়ি করে দাঁড়িয়ে গেল। তুই কখন আসলি? এই তো একটু আগে এসে তোদের প্রেম খেলা দেখতেছিলাম। আহ, কি রোমান্টিক ছিল কথাগুলো, শুনলেই গা শিউরে ওঠে। আর তুতলে কথা বলছিস কেন? আমার কথা শুনে মিষ্টি আরও হিভা লজ্জায় মাথা নিচু করে রেখেছে। মনে হয় আমার কথা শুনে লজ্জা পেয়েছে। কই না তো। বুঝি মামা, সবই বুঝি, কিন্তু তোরা রিলেশন শুরু করলি, একবার আমাকে বললি না। আমি কি পর হয়ে গেলাম নাকি? দেখ দোস্ত, তুই আমাদেরকে ভুল ভাবছিস। আমরা তোকে আজকে বলবো বলেই ভার্সিটিতে আসতে বলেছি, তোকে আমাদের রিলেশনের কথা বলে সারপ্রাইজ দিব বলে। বুঝলাম, তোদের জন্য আমার আর মেয়ে খুঁজতে হলো না, আমাদের মাঝে হয়ে গেল। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না, তোরা আবার কবে থেকে রিলেশন শুরু করলি? এই তো 2 মাস হলো। কি বললি? 2 মাস হয়ে গেল? তোরা আমাকে আজকে তোদের রিলেশনের ব্যাপারে বললি? বুঝে গেছি, তোরা আমাকে আর আগের মতো ভালোবাসিস না। তাহলে আরও আগে তোদের ব্যাপারটা আমাকে বলতি। যা, তোদের সাথে আমার কথা নেই। এই বলে আমি চলে আসতে যাব, ঠিক সেই সময় জিহাদ আমার হাত ধরলো। তবু যে হাতটা কেটেছে সেই হাতটাই ধরেছে। আমি ব্যথার জ্বালায় শব্দ করে উঠলাম। কিরে কি হলো? তুই এত চিৎকার করে উঠলি কেন? না তেমন কিছু না, তুই হঠাৎ আমার হাতে ভাবে ধরলি, তাই ভয়ে চিৎকার করে উঠেছিলাম। কিছু একটা ভেবে ওদেরকে থামাতে হবে, না হলে যদি আমার হাতের অবস্থা জেনে যায় তাহলে চিন্তা করবে এবং 1000টা প্রশ্ন করবে। তাই ওদেরকে মিথ্যাটা বললাম। কিছু একটা তো নিশ্চয় হয়েছে, তা না হলে তুই এভাবে চিৎকার করে উঠবি কেন? আর তুই কি বললি? ওই তোর হাত ধরেছে বলে তুই ভয়ে চিৎকার করে উঠেছিস? আরে এই কয়েক মাসে তো আমরা তোর কতবার ধরলাম, কই সেই সময় তো তুই চিৎকার করে উঠতি না। তাহলে আজ কেন, কি হয়েছে সত্যি করে বল। আরে তোরা ভুল ভাবছিস, আমার কিছু হয়নি। কিছু হলে তোদেরকে বলতাম না। আমি চাই না ওরা এর জন্য মাথা ঘামাক, তাই মিথ্যা বললাম। সত্যি করে বলতে বলছি। আরে ভাই, তোরা কি শুরু করেছিস বলতো? আমার হাতে কিছু হয়নি, তাহলে এক প্রশ্ন বারবার কেন করছিস? কিছু হয়নি তাই না? তাহলে তোর হাতে রুমাল দিয়ে বাঁধা কেন? তুই তো আগে কখনো রুমাল দিয়ে হাতে বেঁধে রাখতিস না, তাহলে আজ কেন বাঁধা? সাকিব, আমি এত কিছু জানতে চাই না, আমি জাস্ট সত্যিটা জানতে চাই। তোর হাতে কি হয়েছে বল আমাকে। না, ওদের জন্য আর কিছু লুকাতে পারবো না মনে হয়। বাসা থেকে হাতটা রুমাল দিয়ে সুন্দরভাবে বেঁধে নিয়ে এসেছিলাম, যেন কেউ বুঝতে না পারে আমার হাত কেটেছে। কিন্তু তার হলো না, যেটাই ভয় করেছিলাম সেটাই হলো। এখন ওদের কি সত্যিটা বলা ছাড়া কোনো উপায় নেই। কি হলো, তুই বলবি নাকি আমি
রাব্বি কিছু বলার আগেই বললাম, ওকে শোন তাহলে। কালকে রাতে টিউশনি করে আসার পর রাস্তায়, তারপর কাল রাতে ঘটে যাওয়া সকল ঘটনা ওদেরকে বললাম। এবার বুঝলি তো কি হয়েছে আর কেন এবার আমি হাত ডেকে রেখেছিলাম। আমি তোদের এসব বলতে চাইনি, তোরা আমার জন্য কষ্ট পাস যদি। সবই তো বুঝলাম, কিন্তু তুই কালকে মিমকে বাঁচাতে গেলি কেন? মিম তোর আর ওদের সাথে, ওদের মনে কালকের রাতের ছেলেগুলো যা করেছে তাতেও শাস্তি পাওয়াই উচিত। তুই আবার ওকে বাঁচাতে গেলি কেন? ঠিকই তো, তুই ওকে বাঁচাতে গেলি কেন? তোর সাথে ও যে ব্যবহার করেছে আর তোকে যতটা কষ্ট দিয়েছে, তারপরও তুই ওকে বাঁচাতে গেলি। আর এখন দেখ তোর কতখানি হাত কেটেছে। তোরা এগুলো কি বলছিস? মিম না বুঝে আমার সাথে এরকমটা করেছে, আর আমি বুঝে শুনে কেন ওকে কালকে বিপদের মাঝে ফেলে আসবো বল? ও আমাকে না ভালোবাসলেও আমি যে ওকে মন থেকে ভালোবেসেছি। একবার ভেবে দেখেছিস ওকে যদি কালকে রাতে ফেলে আসতাম তাহলে ওর কী অবস্থাটা হতো? আমার তো শুধু হাত কেটেছে, কয়েকদিনের ভেতরেই সেরে যাবে, কিন্তু ওর যদি মূল্যবান সম্পদটাই চলে যেত তাহলে বেঁচে থেকেও যে মরে যেত, তাহলে আমি কীভাবে বেঁচে থাকতাম বল? আর ওর জায়গায় যদি তোদের কোনো বোন থাকতো তাহলে তোরা আজকে এই কথাটা বলতে পারতি? ছি, তোরা আমার বন্ধু, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। আমার কথাগুলো শুনে ওরা সবাই মাথা নিচু করে রইল, মনে হয় বুঝতে পেরেছি আমার কথার অর্থটা। কিছু সময় পর বলল, বন্ধুদের মাঝে কোনো ঝড়ে নেই, তোরা সবাই বুঝতে পেরেছিস, এটা অনেক। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুই ছেলেগুলোকে এভাবে মারলি আর ওরা তোর নামে পুলিশের কাছে কমপ্লেন করলো না কেন? যেহেতু ঠিকই বলেছে, ওদের আমি যেভাবে মারলাম এতক্ষণে তো আমার জেলে থাকার কথা, তাহলে আমি এখানে কেন? ওরা কি আমার নামে কোনো পুলিশের কাছে কমপ্লেন করেনি? কিন্তু কেন করেনি? আমার তো মনে হয় কোনো একটা কারণ নিশ্চয়ই রয়েছে। তুই তো ঠিক কথাই বলেছিস, আমি ব্যাপারটা ভেবে দেখিনি। ওদের তো আমার নামে নিশ্চয় কমপ্লেন করার কথা ছিল, কিন্তু করলো না কেন? আমি বলছি কেন করেনি। এসব কথা বলছিলাম, হঠাৎ কোত্থেকে যেন একটা মেয়ে সে কথাটি বলল, তাই আমরা তাকে দেখলাম। মেয়েটি হলো মিম। আপনি এখানে কেন? তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি আর তুমি এখানে, যাক ভালোই হলো, তোমাকে আমার আর এত কষ্ট করে খোঁজা লাগলো না। আমি তো মিমের কথা শুনে অবাক। বলে, কে মেয়ে? আমাকে আবার কেন খুঁজবে? আজ পর্যন্ত যে কিনা আমার সাথে ভালোভাবে কথা বলেনি, কথা বললেও তুই তোকারি ছাড়া কথাই বলতো না, আর আজকে এত সুন্দর করে কথা বলতেছে, আবার বলে কেন আমাকে খুঁজছে। কি ব্যাপার মিম, তুই আবার সাকিবকে কেন খুঁজতে যাবি? আর তুই জানিস নাকি ওর বিরুদ্ধে পুলিশের কাছে কোনো কমপ্লেন হয়নি? জানি বলেই তো সাকিবকে খুঁজতেছি, আর কমপ্লেন হবেই বা কিভাবে? কালকে আমি আব্বুকে বলে দিয়েছি ওর নামে যেন পুলিশের কাছে কোনো কমপ্লেন না আসে, বাকিটা আব্বু করেছে। মেমের কথা শুনে তো ওরা সবাই অবাক। বলে, কে মেয়ে? ধন্যবাদ আপনাকে আমাকে বাঁচানোর জন্য, না হলে আমার এখন জেলে থাকতে হতো। আর ধন্যবাদ দিতে হবে না, তুমি আমার জন্য যা করলে। কালকে যদি তুমি আমাকে না বাঁচাতে তাহলে হয়তো আমাকে আজ এখানে দেখতে পারতে না। আর আমার জীবন বাঁচানোর জন্য, তোমার জন্য আমি তো এইটুকু করতেই পারি। হায় রে মিম, আমি আজ তোমাকে ওদের হাত থেকে বাঁচিয়েছি বলে তুমি আমাকে সাহায্য করেছো। এই জন্যই তো বলি, আজ কেন আমার সাথে ভালোভাবে কথা বলছো ও ভালো ব্যবহার করছো। সত্যি তোমরা বড় লোকরাও ভালোও বটে। আচ্ছা যাই হোক, তাও তো আপনি আমাকে সাহায্য করলেন। এভাবে কিছু সময় যাওয়ার পর দেখতে পেলাম মিমকে যেন বলতে চাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। বারবার আমার দিকে তাকাচ্ছে আর কি যেন ভাবছে। আর কিছু কি বলবেন? আপনাকে দেখে তো মনে হয় আপনি কি যেন বলতে চাচ্ছেন, কিন্তু কোনো কারণে বলতে পারছেন না। বলে তাড়াতাড়ি বলে ফেলেন, সমস্যা নেই। সাকিব, তুমি আমাকে ক্ষমা করে দাও। মিমের এই কথা শুনে শুধু আমি না, আমার সব বন্ধুরা অবাক। মিম আবার কিসের জন্য ক্ষমা চাচ্ছে? আমার জানা মতে ও তো কোনো দোষ করেনি, তাহলে ক্ষমা কেন চাচ্ছে? আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন কেন? আপনি আবার কি ভুল করলেন? আমার জানা মতে তো আপনি কোনো ভুল করেননি, তাহলে আপনাকে ক্ষমা করবো কেন? আমাকে ভালো করে বুঝে বলেন তো, আমার মাথায় কিছু আসছে না। ভুল সে তো আমি অনেক আগেই করেছিলাম, যেদিন তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছিলাম আর রাস্তার হাজার হাজার মানুষের সামনে তোমার ভালোবাসাকে অপমান করেছিলাম, এমনকি আমার লোক দিয়ে তোমাকে মেরেছিলাম। এগুলো কি ভুল ছিল না? আমি তো মিমের কথা শুনে পুরো টাসকে খেয়ে গেলাম। মিম এগুলো কি বলছে, আর এগুলো কেনই বা বলছে? এগুলো যেন ক্ষমা কেন চাচ্ছে? কি হচ্ছে এগুলো আমার সাথে? আমি কিছুই বুঝতে পারছি না। কিছু সময় মিম দম ছেড়ে আবারও বলতে শুরু করলো, জানো সাকিব, আমি যখন তোমাকে মেরেছিলাম তখন খুবই আনন্দ পেয়েছিলাম, যা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। কিন্তু কিছুদিন পর যখন তুমি আমার সাথে ছিলে, তোমাকে আমি খুব মিস করেছিলাম।
তোমার সাথে কাটানো সব কিছুই মিস করেছিলাম আমি। বেশিরভাগ সময় তোমার কথা ভাবতাম। কিন্তু একটা ব্যাপার কি জানো, আমি যখন অন্য ছেলেদের সাথে ভালোবাসার নাটক করে আমার মায়াতে ফাঁসিয়েছিলাম, তখন ওদের কথা আমার একটুও মনে পড়েনি, কিন্তু তোমার কথা আমার প্রতিদিনই মনে পড়তো। কিন্তু এইগুলোকে আমি মিথ্যা বলে দিতাম, তাই আজ আমার এই পরিণতি। তুমি জানো, আমি ছোটবেলা থেকে বাবা মায়ের আদরে বড় হয়েছি। কখনো বুঝিনি কষ্টটা কি। আর বাবা মায়ের একমাত্র সন্তান হিসেবে তারা আমাকে খুব ভালোবাসতো। এতই ভালোবাসতো যে আমাকে শাসন পর্যন্ত করতো না। আমি আমার নিজের মতো করে চলাফেরা করতাম। কিন্তু আজ এত বড় হওয়ার পর বাবা মা আমাকে কিছু বলে না, কারণ আমি ছাড়া যে তাদের আর কেউ নেই। আর এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তাই আমি সহজ সরল ছেলেদের মন নিয়ে খেলা করেছি। কিন্তু আমি যে অন্য 4টা ছেলের সাথে রিলেশন করেছিলাম, তারা কেউই ভালো ছিল না। সব সময় আমার প্রতি তাদের খারাপ উদ্দেশ্য ছিল। কিন্তু আমার প্রতি তোমার কোনো খারাপ আচরণই আমি লক্ষ্য করিনি। আমার কাছে সে সময় টাকা পয়সাই ছিল সবচেয়ে দামি। কিন্তু আজ আমি জানতে পারলাম টাকা পয়সা থাকলেই মানুষ ভালো হয় না। কিছু মানুষ গরিব হলেও তাদের মনটা খুবই ভালো থাকে। তার প্রমাণই তুমি কালকে দিলে। কালকে তুমি চাইলেও আমার প্রতি তোমার প্রতিশোধ নিতে পারতে, কিন্তু তুমি তা নিলে না, বরং তোমার নিজের জীবন বাজি রেখে আমার জীবনটা বাঁচালে। না হলে আজ যে আমি এই সুন্দর পৃথিবীটা দেখতে পারতাম না। এসবের মাঝেই ছিলে তুমি। কালকে যদি তুমি না থাকতে, তাহলে আজকে আমার এই মুখের উপর মানুষের থুতু ফেলতো। মানুষেরা আমাকে অনেক আজে বাজে কথা বলতো। জানো, কালকে রাতে তোমার কথা ভেবে আমি অনেক কেঁদেছি। সারা 2 চোখের পাতা এক করতে পারিনি। তোমার দেওয়া সব অপমানগুলো আমাকে কুড়ে কুড়ে খেয়েছে। এতটা কষ্ট আমি জীবনে কখনোই পাইনি। জানো, খুব কষ্ট হয়েছিল। নিজেকে খুব অপরাধী মনে হয়েছিল। চেয়েছিলাম নিজেকে শেষ করে দিতে, কিন্তু আমি পারিনি। তোমার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমার শান্তি হয়নি। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এবার আমি মিমের দিকে ভালোভাবে তাকে খেয়াল করে দেখলাম 2 চোখ ফুলে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। মনে হয় রাতে সত্যি খুব বেশি কান্না করেছে। এখনও মিমের চোখে পানি টলমল করছে। আচ্ছা ঠিক আছে, আর কান্না করতে হবে না। আমি আপনাকে ক্ষমা করে দিছি। এবার খুশি? প্লিজ কান্না করবেন না। আমি এবারকার কান্না সহ্য করতে পারি না। কথাগুলো বলার পরে মিমের দিকে ভালো করে তাকিয়ে দেখলাম মিমের কান্না ভরা মুখে কিছুটা হাসি রেখা ফুটে উঠেছে, যে হাসিটা দেখার জন্য আমি এতদিন অপেক্ষা করেছিলাম। মিমের হাসি মুখটা দেখে মুহূর্তের মধ্যে মনটা ভালো হয়ে গেল। কিন্তু কিছু সময় পর খেয়াল করলাম মিমের মুখটা কালো হয়ে গেছে। আগের সেই হাসির রেখাটা মুখে নেই। কি হলো? ও এমন করলো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? তুমি আমাকে আপনি করে কেন বলছো? তুমি আমাকে তুমি করে বলবে। দেখেন, আপনি তুমি বলার অধিকারটা হারিয়ে ফেলেছেন, তাই আর আমার দ্বারা তুমি বলা সম্ভব নয়। বললাম না আমাকে তুমি ক্ষমা করে দাও, আর আমাকে তুমি আগের মতো ভালোবেসে তোমার বুকে টেনে নাও। এইবার আর কোনো অভিনয় না, এবার সত্যি করেই আমি তোমাকে ভালোবাসি। মিমের আবার কি হলো? এতক্ষণ তো ভালোই ছিল, আবার ভালোবাসার কথা কেন বললো? সত্যি এই মেয়েদের মনের ভিতর কোন সময় কি ঘোরে তা জানা মুশকিল। আর মিমের কথা শুনে তো আমি অবাক। কি বললো মিম? আবার আমাকে ভালোবাসে? আমি যে আর চাই না ওর মায়ে চড়াতে, আর চাই না ওর কোনো ভালোবাসা। কে বললেন আপনি? আবার বলেন তো। আমাকে ভালোবাসেন? কি দেখে আমাকে আবার ভালোবাসলেন আপনি? নাকি আবার আমার সাথে কোনো গেম খেলতে আসছেন? ওহ, বুঝেছি। আমি কালকে আপনাকে ওদের হাত থেকে বাঁচিয়েছি বলে আপনি আমাকে ভালোবাসেন। কই, আগে তো ভালোবাসা তো দূরের কথা, আমার সাথে ভালোভাবে কথা বলতেন না, আর আজকে বলছেন আমাকে ভালোবাসেন। আচ্ছা, আপনাদের মতো বড় লোকদের কাছে কি ভালোবাসা পুতুল খেলা মনে হয়? যখন মনে যা চায় খেলবেন, আর খেলা শেষ করে ছুঁড়ে ফেলে দেবেন। কিন্তু আমাদের কাছে ভালোবাসা বলতে একটা কথা আছে। ভালোবাসা হলো এক পবিত্র বন্ধন, যা শত চেষ্টা করেও এই বন্ধন থেকে ছিন্ন করা যায় না। আর আমরা যখন যা ইচ্ছা তা করতে পারি না। আই এম সরি, আপনার সাথে রিলেশন রাখা আমার পক্ষে সম্ভব নয়। আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? আমি না হয় ভুল করেছিলাম, সে সময় বুঝতে পারিনি কোনটা সত্যিকারের ভালোবাসা, কিন্তু আজ বুঝতে পারছি সত্যিটা ভালোবাসা কাকে বলে, ভালোবাসার জন্য কত কষ্ট করতে হয়। সাকিব প্লিজ, তুমি আমাকে শেষবারের মতো ভালোবাসো, আর কখনো তোমাকে ছেড়ে যাব না আমি। আমার একটা কথা শুনতে চাচ্ছি না। আপনি এখান থেকে যাবেন নাকি আমি উঠে চলে যাব? আমি চলে যাচ্ছি, তোমাকে আর এখান থেকে চলে যেতে হবে না। ভালো থেকো। এই বলে মিম ওখান থেকে কান্না করতে করতে দৌড়ে চলে গেল। আমার সব বন্ধুদের দিকে ভালো করে তাকিয়ে দেখলাম ওরা সবাই আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, মনে হয় ফ্রিতে কোনো সিনেমা দেখছে। কিরে, তোর আমার দিকে এভাবে তাকিয়েছিস কেন? আমাকে কি আগে কখনো দেখিসনি? দোস্ত কি বলবো, কিছুই মাথায় আসছে না। মিম এবার তোকে সত্যি সত্যি ভালোবাসতে শুরু করে দিয়েছে।
তোর তো কপাল খুলে গেছে। এবার মনে হয় ও কোনো অভিনয় করছে না। ভালোবাসা না চাই, এসব মেয়েদের আমার ভালো করে চেনা আছে। আবার কিছুদিন পরে আমাকে ছেড়ে চলে যাবে, তাই আমি ওর প্রতি আর কোনো মায়া বাড়াতে চাই না। প্লিজ তোরা ওর সম্পর্কে একটা কথা বলবি না, তাহলে আমি এক্ষুনি এখান থেকে উঠে চলে যাব। ওকে ওকে, আর ওর সম্পর্কে কিছু বলবো না, আর তোকে এখান থেকে চলে যেতেও হবে না। এখন ঠিক আছে, তা বল কে কার সাথে রিলেশন করিস? বলো, আমি মিষ্টির সাথে, রাপি আরোহীর সাথে, আর ওমন ইবার সাথে। হ্যাঁ বুঝলাম। এই যে ম্যাডাম, আপনাদের বলছি ওদেরকে কিন্তু খুব ভালোবাসতে হবে, কখনো ওদেরকে কোনো কষ্ট দিবেন না, বুঝলেন? তা আর আপনাকে বলতে হবে না, আমাদেরটা আমরাই বুঝে নিতে পারবো। তাও বলার জন্য ধন্যবাদ। ওয়েলকাম। কিন্তু দোস্ত, মায়া কই রে? ওর মোবাইলে কল করলাম, ওর ফোন বন্ধ। ওর খবর কি তোরা জানিস? আর ও কি কারোর সাথে রিলেশনে আছে নাকি? মায়া রিলেশন করে, কয়েকদিন পরে ওর বিয়ে হবে। মায়ের বয়ফ্রেন্ড আমেরিকার বড় কোম্পানিতে চাকরি করে। আর হ্যাঁ, আর ওই আজ এমনি ভার্সিটিতে আসেনি। ও বুঝলাম। আচ্ছা দোস্ত, বাসায় যাবো রে, শরীরটা ভালো লাগছে না, আজ আর ক্লাস করবো না। কেন, কি হয়েছে তোর? বেশি সমস্যা হলে বল, ডাক্তারের কাছে নিয়ে যাই। না রে, তেমন বেশি সমস্যা হয়নি, মাথাটা একটু ঘুরছে, আর একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। ওকে যা তাহলে, ভালোভাবে যাবি। এই বলে সেখান থেকে চলে আসলাম। আসলে মাথা ব্যথা বলতে কিছুই নেই, মিমের কথাগুলো খুব মনে পড়ছে, তাই চলে আসলাম। আমি আর ওর মায়ায় জড়াতে চাই না। বাসায় এসে মিমের কথাগুলো ভাবতে লাগলাম। এখন প্রচুর মাথা ব্যথা করছে, না আর কোনো কিছু ভাবতে পারছি না, মাথাটা জিম ধরে আসছে। আমি চেয়েছিলাম মিমের সাথে যেন আমার দেখা না হয়, আর হলেও যেন ওর সাথে কথা না হয়। আমি আর ওর মায়ে পড়তেই চাই না, কিন্তু কি হয়ে গেল, হঠাৎ করে সব কিছু যেন পাল্টে দিল। মিমের সাথে আমার এভাবে কথা হবে তা আমি কল্পনা করতে পারিনি। পরিস্থিতি মানুষকে আজ কোন পর্যায়ে নিয়ে আসে তা বলা মুশকিল। আর কিছু না ভেবে হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। অপরদিকে মিম বাসায় গিয়ে কাউকে কিছু না বলে কাঁদতে কাঁদতে রুমের দরজা বন্ধ করলো। বিছানায় শুয়ে শুয়েও কাঁদতে লাগলো। মিমের মা বাসায় সবাই বসে টিভি দেখছিল। হঠাৎ সে তার মেয়েকে এভাবে কাঁদতে দেখে অবাক হয়ে গেল, কেননা মিম আজ পর্যন্ত এভাবে কাঁদেনি। তাহলে আজকে কি হলো যে এভাবে কাঁদতে কাঁদতে রুমে চলে গেল? প্রতিদিন তো ভার্সিটি থেকে এসে চিল্লাচিল্লি শুরু করে, তাহলে আজ কেন কাঁদছে? মিমের মায়ের মনে অজানা ভয় বিরাজ করছে, তার মেয়ের কিছু হলো না তো? মিমের মনে কাজে বাজে চিন্তা করতে লাগলো। তাই সে আর কোনো কিছু না ভেবে দৌড়ে মিমের রুমের দরজার সামনে চলে গেল। কে দেখলো দরজা ভিতর থেকে বন্ধ করা। তা দেখে মিমের মায়ের মনের ভিতরটায় ভয়টারও বেড়ে গেল, কেননা মিম কোনো সময় দরজা বন্ধ করে না। তাহলে আজকে মিম দরজা বন্ধ করলো কেন? মিম, এই মিম, কি হয়েছে তোর? দরজা খোল বলছি। অপর দিক থেকে কোনো কথা নেই। কি হলো? দরজা খুলতে বলছি আমি। দেখ, আমার কিন্তু তোর এই অবস্থা দেখে খুব কষ্ট হচ্ছে। কি হয়েছে মিম, তুই আমাকে বল, কিছু খুলে বল। আমি যে তোর এই অবস্থা দেখে থাকতে পারছি না। মিম আর কোনো কিছু না বলেই তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মিমের মা মিমকে এভাবে কাঁদতে দেখে খুব অবাক হয়ে গেল আর প্রচুর ভয় পেয়ে গেল, কেননা তার মেয়েকে তিনি এভাবে কখনো কাঁদতে দেখেননি। তাই তার মনে অজানা ভয় বিরাজ করছে। কি হয়েছে মিম, তুই এভাবে কাঁদছিস কেন? খুলে বল আমাকে, আমি যে তোর কান্না সহ্য করতে পারছি না। মিমকে এভাবে কাঁদতে দেখে মিমের মাও কান্না করে দিল। আর কান্না করবেই না বা কেন, জীবনে এই প্রথম তার মেয়েকে কান্না করতে দেখলো, তাই আর তার চোখেও পানি কোনো বাদ মানছে না। ছোটবেলা থেকে তারা মিমকে খুব আদর যত্নে বড় করেছে, কখনো কোনো রকম কষ্ট পেতে দেয়নি। তাই হয়তো আজ মিমের কান্না সে দেখতে পারছে না। কোনো মাই চাইবে না তার সন্তান এভাবে কান্না করুক। আর মিম যেহেতু তাদের একমাত্র মেয়ে, তাই মিমের কান্না তিনি সহ্য করতে পারছেন না। মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তাই তার শাস্তি এখন আমি প্রতিটা মুহূর্তে টের পাচ্ছি। কিসের বড় ভুল করেছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে সব খুলে বল। আম্মু, আমি সাকিবকে কষ্ট দিয়ে খুব বড় ভুল করে ফেলেছি। সাকিবকে? কালকে যে ছেলেটা তোকে ওদের হাত থেকে বাঁচালো, সেই ছেলেটা? তাহলে ওকে তুই কিভাবে কষ্ট দিলি? ওর সাথে কি আগে থেকেই তোর কোনো সম্পর্ক ছিল? তাহলে তুই আমাকে সব কিছু খুলে বল, ওর সাথে তোর কি সম্পর্ক ছিল, আর তুই বা কেন ওর জন্য কষ্ট পাচ্ছিস, আর ওকে কিভাবে কষ্ট দিয়েছিস যার জন্য আজ তুই এভাবে কান্না করছিস? মিমার কোনো কিছু না ভেবেই আমার সাথে কি কি করেছে, এবং ওই যে আমার সাথে ছাড়াও অন্য 4টা ছেলের সাথে রিলেশনে ছিল সেটাও বলল। এমনকি আমাকে রাস্তায় মার খাওয়ার ঘটনাও বলল। সব শুনে মিমের মা থমকে গেল। কি বলে? তার মেয়ে সব কি বলছে? যে মেয়েকে তারা খুব আদর যত্নে বড় করেছে, কোনো সময় কষ্ট পেতে দেয়নি,
এমনকি তার বিরুদ্ধে কেউ কোনো কথা পর্যন্ত বলেনি, ওকে শাসন পর্যন্ত করেনি, সবসময় স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগও দিয়েছে। আর তার মেয়েকে না এতদিন অন্য ছেলের জীবনে খেলা করেছে, মানুষকে মানুষ বলে মনে করেনি, গরিবদের উপর অত্যাচার করেছে। এখন মিমের মায়ের মনে একটা অপরাধবোধ জাগ্রত হচ্ছে। কেন সে মেয়েকে শাসন করেনি? ছি মিম, ছি, তুই এতটা খারাপ হবি আমি ভাবতেও পারিনি। দেখো আম্মু, তুমি আমাকে ভুল ভাবছো। আমি সেদিন বুঝতে পারিনি কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। তোমরা আমাকে এত ভালোবাসা, আদর, স্নেহ দিয়েছো যে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। তাই মানুষকে আমি মানুষ মনে করিনি, তাদের উপর অনেক অত্যাচার করেছি। কিন্তু এখন আমি সব বুঝতে পেরেছি, কাউকে কোনো রকম কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। যেমনটা দেখো আমি আর কি বলবো বল, আমার যে বলার আর কিছু রইল না রে। আমারই ভুল হয়েছে তোকে আদর যত্ন করে বড় করা। তোকে ছোটবেলা থেকে যদি শাসনে রাখতাম তাহলে আজ আমাদের এই দিন দেখতে হতো না। তুই মানুষের কষ্টটা কেমনে বুঝবি? তোকে তো আমি কোনোদিন কষ্ট পেতেই দেইনি, সব সময় হাসি খুশি রেখেছি। আর কিছু না চাওয়ার আগেই আমি তোর এই চাওয়াটা পূরণ করেছি। আর আজ আমার কারণেই তোর এই অবস্থা। আম্মু, আমি এখন কি করব তুমি বলে দাও। আমি যে সাকিবকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। আমি যে ওকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি, কিন্তু দেখো আজ ওকে আমি আমার ভালোবাসার কথাটা বললাম, কিন্তু ওই এটাকে মিথ্যা বলে উড়িয়ে দিল। আমি যে এখন আর ওর সাথে ভালোবাসার নাটক করছি না, সত্যি সত্যি ভালোবাসি ওকে। জানো আম্মু, আমি না কালকে রাতে ভালো করে ঘুমাতে পারিনি। সারা রাত ওর কথা ভেবে চোখের জল ফেলেছি। এতটা কষ্ট আমি জীবনে কখনো পাইনি, কিন্তু ওর জন্য খুব কষ্ট পেয়েছি। আমি নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। ওকে ছাড়া যে আমার পক্ষে বেঁচে থাকা প্রায় অসম্ভব। মিমের মা এখন কি করবে তা ভেবে পাচ্ছে না, সইতেও পারছে না, কিছু বলতে পারছে না। কিন্তু মিমের চোখের পানি দেখে তো তার মনেও শান্তি হচ্ছে না। তার বুকে কেউ হাতুড়ি পেটাচ্ছে। কি বলবে এখন সে, কি বলা উচিত, কিছুই ভেবে পাচ্ছে না। মেয়েকে এভাবে কান্না করতে দেখে তার মনে খুব কষ্ট হচ্ছে। বুঝতেই তো পারছেন, খুব আদরের মেয়ে ছিল, তাই আজ আদরে আদরে বাদর হয়েছে। মিমের মা আর কিছু ভাবতে পারল না। তার এখন একটাই চিন্তা, কিভাবে মিমের কান্না থামানো যায়। তার যে আর ওর কান্না একদমই দেখতে ভালো লাগে না। দেখ মিমি, আমি যতটুকু বুঝতে পারছি ছেলেটা খুব ভালো। ভালো না হলে কালকে তোর বিপদ বুঝেও তোকে সাহায্য করতো না। চাইলে ও তোর সাথে খারাপ কিছু করতে পারতো, কিন্তু কিছু না করে বরং তোকে ওদের হাত থেকে বাঁচালো। তাই আমি নিশ্চিত ওই ছেলেটা ভালোই হবে। কিন্তু তুই ওর সাথে এত বড় একটা প্রতারণা কেমন করে করতে পারলি? আম্মু, আমি বললাম না ওকে আমি বুঝতে পারিনি। ওই আমাকে সত্যিকারেরই ভালোবাসতো, কিন্তু এখন আমি বুঝতে পারছি ওই আমার কতটা জুড়ে রয়েছে। আম্মু, আমি এখন কি করব প্লিজ তুমি আমাকে বলে দাও। আমি যে ওকে ছাড়া সত্যিই বাঁচতে পারবো না। আচ্ছা, তুই এখন থেকে ওর পেছনে লেগে থাক। দেখবি একটা সময় সব কিছু ঠিক আগের মতোই হয়ে গেছে, আর ও তোকে আগের মতোই ভালোবাসবে। আম্মু, আমার মনে হয় না ওই আমাকে আগের মতো ভালোবাসবে। ওর মুখ থেকে ভালোবাসি কথাটি বের করতে আমাকে অনেক কিছু করতে হয়েছে। যদি ওই রাজি না হয়? রাজি না হলে আমার মাথায় একটা প্ল্যান এসেছে, শোন। বুঝেছিস তাহলে? ধন্যবাদ আম্মু তোমাকে। আর ধন্যবাদ দিতে হবে না, পাগলি মেয়ে কোথাকার। লজ্জা করে না মায়ের কাছে এসব বলতে? মিমের মায়ের কথা শুনে মিম খানিকটা লজ্জা পেল। তাই আর কিছু না ভেবেই ওর মাকে বলল, আম্মু তুমি যাও তো, এখন আমি ঘুমাবো। ওকে, ঘুমা এখন, আর কিন্তু কাঁদবি না এবং কি মন খারাপও করবি না। এই বলে মিমের আম্মু মিমের কপালে একটা চুমু দিয়ে চলে গেল। আর মিম তার আম্মুর কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। এদিকে আমার যখন ঘুম ভাঙলো তখন ঘড়ির দিকে ভালো করে তাকিয়ে দেখলাম 2টা বেজে গেছে। আল্লাহ, এত বড় ঘুম আমি কেমনে দিলাম? তাই কোনো কিছু না ভেবেই জোহরের নামাজটা ঘরে পড়ে নিলাম, কেননা এখন মসজিদে গেলে নামাজ পাবো না, তাই বাসায় পড়ে নিলাম। পরদিন ভার্সিটির মাঠ দিয়ে ক্লাসের দিকে যাচ্ছিলাম, হঠাৎ পেছন থেকে কেউ ডাক দিল, সাকিব, এই সাকিব দাঁড়াও বলছি। ডাক শুনে আমি দাঁড়িয়ে গেলাম। পরে পিছনে ফিরে দেখলাম সে কেউই না, সে হলো মিম। এই মেয়েটা কি আমাকে ভালো থাকতে দেবে না? কি দরকার ছিল আমাকে পেছন থেকে ডাক দেওয়ার? কত সুন্দরভাবে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু এই মেয়েটা সব কিছু শেষ করে দিল। এখন না বলতে বল বকবক ছাড়া আর কিছুই বলবে না। কিছু কি বলবেন? কিছু বলবো মানে কি? বললাম না তুমি করে বলবে, আর কিছু না বললে কি তোমাকে এইভাবে গলা ফাটিয়ে ডাক দেই? আমি মনে মনে ভাবলাম, সত্যি এই মেয়ের মাথা পড়ে গেছে, কখন যে কি করে বসে বোঝা মুশকিল। মনে হয় পাবনা পাঠাতে হবে। জি, কিছু বলে তাড়াতাড়ি বলেন, আমার ক্লাস আছে, আমাকে ক্লাসে যেতে হবে। আর আমি অযথা আপনার সাথে কথা বলতে চাই না।
আমার কথা শুনে নিমেষেই মিমের হাসি মুখটা কালো হয়ে গেল। মনে হয় আমার কথায় অনেক কষ্ট পেয়েছে। কষ্ট পেলে পাক, আমার কি, আমাকে কি কম কষ্ট দিয়েছে নাকি? তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? তুমি আমাকে বিশ্বাস করো, আমি সেই আগের মিম নেই। আমি তোমাকে সত্যি এখন খুব ভালোবাসি। প্লিজ আমাকে একটি সুযোগ দাও, কথা দিচ্ছি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। আপনার কথা বলে কি হয়েছে? না আর কিছু বলবেন? তুমি আমার কথাটা একটু শোনো প্লিজ। আর কিছু বলতে হবে না, জানা হয়ে গেছে আপনি কি বলবেন। আমি আর কোনো মিথ্যে মায়ে জড়াতে চাই না। ওকে, আসি, ভালো থাকবেন। আর আমার সাথে কথা না বললেই খুশি হব। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। পিছনের দিকে আর ঘুরেও দেখিনি। মিম এখন কি করছে এখন বোঝুক। কাউকে কষ্ট দিলে কতটা কষ্ট পেতে হয় এখন মিম তো হারে হারে টের পাবে। দেখতে দেখতে আরও বেশ কয়েকটা দিন চলে গেল, কিন্তু মিম মেয়েটা কিছুতে আমার পিছু ছাড়ছে না। সবসময় আঠার মতো আমার পেছনে লেগেই থাকে। আর আমি ওকে অপমান করছি এবং অনেক অনুরোধও করেছি যে আমার পিছনে যেন ঘুরঘুর না করে, কিন্তু কে শোনে কার কথা। আগের থেকে আরও বেশি লেগে থাকে আমার পিছনে। ভার্সিটির কোনো মেয়ের সাথে কথা পর্যন্ত বলতে দেয় না আমাকে। যে মেয়ে আমার সাথে কথা বলবে তার অবস্থা মিম নাজেহাল করে দেয়। তাই মিমের ভয়ে আমার সাথে কেউ কথা বলতে চায় না। আমার এই নিয়ে খুব রাগ হয়। আমি কথা বললে মিমের কি? মিম আমাকে এভাবে শাসন করে কেন? এই নিয়ে মিমের সাথে অনেক রাগে এভাবে কথা বলেছি, কিন্তু মিমের একটাই কথা, আমি কোনো মেয়ের সাথে কথা বলতে পারবো না। কথা বললে আমার কোনো ক্ষতি হবে না, বরং যে কথা বলবে সে মেয়েরই ক্ষতি হবে। তাই আমি আর কোনো মেয়ের সাথে কথাই বলি না। একদিন ভার্সিটির মাঠে বসে বই পড়ছিলাম। কি করব, ফ্রেন্ডরা সবাই জিএফ নিয়ে ঘুরতে গেছে। আমাকে বলেছিল ওদের সাথে যাওয়ার জন্য, কিন্তু আমি চাইনি। কী লাভ ওদের মাঝে যাওয়ার? ওরা ওদের মতো থাক, আমি আমার মতো থাকি। হঠাৎ একটা মেয়ে এসে বলল, হাই। হ্যালো। কি করছেন? পুকুরে সাঁতার কাটছি। আপনি সাঁতার কাটবেন? আপনি তো বই পড়ছেন, তাহলে সাঁতার কাটছেন কই? দেখতে যখন পারছেন তাহলে জিজ্ঞাসা করছেন কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা যাই হোক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও ভালো আছি। আচ্ছা, তোমার নাম কি? ও সরি, এখন এই ক্লাসে যখন পড়ি ভুলে তুমি বলে ফেলেছে। কিছু মনে করবেন না প্লিজ। না না, তেমন কোনো সমস্যা নেই, তুমি বলতেই পারেন। ও, আমার নাম সাকিব। আপনার নাম কি? আমার নাম জান্নাত। ও, ভালো নাম। কিছুকে বলবেন? না, তেমন কিছু বলবো না। তুমি এখানে একা একা বসে বই পড়ছো, ভাবছি তোমার সাথে আড্ডা দেওয়া যাক। আচ্ছা, আমরা যেহেতু একই ক্লাসে পড়ি তাই তুমি করে বললেই ভালো হয়। ওকে। মনে মনে ভাবছি, আমার সাথে আড্ডা দিতে এসেছিস নাকি নিজের বিপদ ডেকে এনেছিস? মিম যদি একবার তোকে আমার সাথে কথা বলতে দেখে তাহলে তোর যে কী অবস্থা হবে কল্পনা করতে পারবি না। মেয়েটির সাথে ভালোই কথা বলতে লাগলাম। আর মেয়েটির সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে আমাদের মাঝে প্রচুর হাসাহাসি শুরু হয়ে গেল। মেয়েটা অন্য মেয়েদের মতো না, অল্পতেই মানুষের সাথে মিশে যেতে পারে। কিন্তু আমাদের এই হাসি বেশিক্ষণ থাকলো না। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, তাই আমাদের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটলো। হঠাৎ দেখি মিম কোত্থেকে যেন সাপের মতো ফুসফুস করতে করতে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। আমি তো মিমের চেহারা দেখেই যায় অবস্থা। কেননা মিমের চেহারায় রাগী ভাব ফুটে উঠেছে আর চেহারায় রক্তবর্ণ ধারণ করেছে। যেভাবে আমাদের দিকে এগিয়ে আসছে মনে হয় আজ কোনো বড় কিছু হতে চলেছে। জান্নাত মিমকে এখনও দেখেনি। আমি মিমের ভয়ে চুপ করে রইলাম। কি হলো, কথা বলছো না কেন? এই কি হলো, চুপ হয়ে গেলে কেন? কিছু কি হয়েছে? এই বলে জান্নাত আমার শরীরে হালকা করে ধাক্কা দিল। এসব দেখে তো মিম আরও তেলে বেগুনে জ্বলে উঠলো। আর আমি চেহারা দিকে খুব ভয় পেয়ে গেলাম, কেননা জীবনে এই প্রথমবার মিমকে এতটা রাগীভাবে দেখছি। মিম আমাদেরকে এখানে এসে কোনো কিছু না বলেই জান্নাতের গেলে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। আমার অবাক হওয়ার কিছুই নেই। আমি ভেবেছিলাম এমন কিছু একটা ঘটবেই, কিন্তু মিম আমাকে থাপ্পড় না মেরে জান্নাতকে কেন মারলো এটাই তো বুঝতে পারছি না। ওই শাকচুন্নি, তোর সাহস কি করে হয় আমার বরের সাথে কথা বলার? তাও আবার হেসে হেসে কথা বলছিস। মিমের কথাগুলো শুনে আমি যেন আকাশ থেকে বললাম, মিম কি বলল? আমি ওর বর? কিসের বর? ওর সাথে বিয়ে তো দূরের কথা, রিলেশনেতে নেই। তাহলে এই কথা কেন বললো? সত্যি এই মেয়ে পাগল হয়ে গেছে। এই, তুই আমাকে থাপ্পড় মারলি কেন? তোর সাহস কি করে হয় আমাকে থাপ্পড় মারার? আমি ওর সাথে যা ইচ্ছে তাই করব, তাতে তোর কি? তুই বল আর কে? কি বললি? আমি কে তাই না? তুই জানিস না আমি ওর হবু বউ? ওর সাথে শুধু আমি কথা বলতে পারবো, আর কেউ না। আর তুই ওর সাথে কথা বলছিস কোন সাহসে? শালি, তোরে আজকে খাইছি আমি। কালো বিলাই, হনুমান, বাদর, শেওড়া গাছের শাকচুন্নি, চামচিকা, আরশোলা কোথাকার! তোকে আজকে আমি মেরে ফেলবো। এই বলে মিম জান্নাতের কাছে গিয়ে
ওর চুল ধরে টানাটানি করতে লাগলো। আর এলোপাথারি কিলঘুষি তো আছেই। দুজনের মধ্যে প্রচুর মারামারি শুরু হয়ে গেল। বুঝলাম আমার কিছু করতেই হবে, না হলে এদের মারামারি শেষ হবে না। তাই আমি দুজনের মাঝে ঢুকে গেলাম। দুজনকে খুব কষ্ট করে ছাড়াতে হলো। জীবনে আমি এরকম মারামারি দেখিনি। মেয়েরা যে এত মারামারি করতে পারে তা আগে জানা ছিল না। ওদেরকে থামাতে গিয়ে আমি নিজে হাঁপিয়ে গেলাম। কি শুরু করেছো তোমরা? এটা কি মারামারি করার জায়গা যেখানে মারামারি করছো? আমি শুরু করছি নাকি এই পেতনি তো আগে থেকেই শুরু করেছে? আমি কত সুন্দর করে কথা বলছিলাম, কিন্তু ওই আমাদের মাঝে জল ঢেলে দিল। কি বললি? আমি পেতনি তাই না? তুই তো শাকচুন্নি, অন্যের বরের সাথে কথা বলিস, লজ্জা করে না? আর তোকে আমি আজ মেরেই ফেলবো। এ বলে মিম জান্নাতের দিকে তেড়ে আসতে লাগলো। আমি মিমকে থামিয়ে জান্নাতকে ওখান থেকে চলে যেতে বললাম। না হলে আজ কি ওর অবস্থা হবে বোঝা মুশকিল। জান্নাত যেতে চেয়েছিল না, আমাকে জোর করে ওখান থেকে চলে যেতে বললাম। এই ছাড় 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 আমাকে বলছি, আজ আমি ওকে মেরেই ফেলবো। একদম চুপ, আর একটা কথা বলবে না। আমার ধমক শুনে একবারে চুপ হয়ে গেল, কোনো কথা বলল না। কি শুরু করেছেন আপনি? আপনার জ্বালায় যে আমি শান্তিতে থাকতে পারছি না, যেখানে সেখানে পাগলামো শুরু করে দেন। আজ এখানে জান্নাতের সাথে মারামারি না করলেও পারতেন। শুধু মেয়েটাকে কেন মারতে গেলেন? মেয়েটা কত কষ্ট পেয়েছে জানেন আপনি? তুই তো শালার খুব লুচ্চা রে। তোর আমি ভালো ভাবতাম, আর তুই এখানে মেয়েদের সাথে লুতুপুতু করছিস আর জান্নাতের সাথে হেসে হেসে কথা বলছিস। কই, আমার সাথে তো কোনোদিনও এইভাবে কথা বলিসনি, তাহলে ওর সাথে কেন এইভাবে কথা বলছিস? দেখেন, আপনি আমাকে অযথা ভুল ভাববেন না। আমি ওর সাথে তেমন কোনো কথাই বলিনি। হই আমার ক্লাসমেট হয়, তাই ওর সাথে আমি কথা বলেছি। তাতে আপনার সমস্যা কোথায়? আমার মন যার সাথে কথা বলতে চায় তার সাথে কথা বলবো। আপনি আমার মাঝে আসছেন কেন? এই কথা বলার পরে দেখি মিম আমার কলা চেপে ধরল। কি বললি? আমার সমস্যা কোথায় তাই না? আমারই তো সব সমস্যা, কেননা আমি তোকে পাগলের মতো ভালোবাসি। অন্য কোনো মেয়েকে তোর সাথে হেসে হেসে কথা বলতে দেখলে নিজের রাগকে কন্ট্রোল করতে পারি না। মন চায় তোর সাথে যে কথা বলে তাকে খুন করে ফেলি। তোকে আমি খুব ভালোবাসি বলে তোকে কিছু বলছি না, না হলে তোর অবস্থা আমি খারাপ করে দিতাম, কিন্তু আমি তা করব না। এক ভুল আমি বারবার করতে চাই না। আর তোর সাথে যে কথা বলবে তাকে আমি একেবারের জন্য শেষ করে দিব, বুঝলি? এখন তুই ভাব, তুই কার সাথে কথা বলবি আর কার সাথে কথা বলবি না। সেদিনের পর থেকে আর কোনো মেয়ে আমার সাথে কথাই বলে না। মিমের ভয়ে কোনো মেয়ে আমার সাথে কথা বলতে চায় না, আর আমি কোনো মেয়ের সাথে কথাই বলি না। আমি চাই না আমার জন্য কারো ক্ষতি হোক, শুধুমাত্র আমাদের ফ্রেন্ডের মাঝে কথা হয়। আর আমি কোনো মেয়ের সাথে কথা বললে আমার ফ্রেন্ডরা মিমকে বলে দেয়, আর মিম মেয়েটার অবস্থা খারাপ করে দেয়। আর মিমের এসব শাসন, কেয়ারিং, রাগি ভাবে কথাবার্তা সব কিছু আমার ভালো লাগে, কিন্তু আমার যে কিছু করার নেই। আমি আর কারো মিথ্যে মায়ে জড়াতে চাই না, তাই এখন আর মিমকে নিয়ে বেশি একটা ভাবি না। এভাবেই চলছিল আমার দিনগুলো। এভাবেই দেখতে দেখতে পার হয়ে যায় 5টি বছর। 5 বছর পর এই 5টি বছরে কিভাবে কাটিয়েছি শুধুমাত্র আমিই জানি। খুব কষ্টে কাটিয়েছি দিনগুলো। এই 5 বছরে আমার জীবন অনেক পরিবর্তন ঘটেছে। সুখ, দুঃখ, হাসি, কান্না, আনন্দ, বেদনার মধ্যে দিয়ে কেটে গেছে আমার দিনগুলো। আমি আর এখন আগের মতো নেই। আমি এখন বাংলাদেশের টপ 10-এর মধ্যে থাকা ভালো একটা কোম্পানিতে ম্যানেজার পদে চাকরি করি। ভালোই স্যালারি আসে বলা যায়। আমি ভাবতে পারিনি এরকম একটা বড় কোম্পানিতে ম্যানেজার পদে চাকরি করতে পারবো। এই কথাগুলো ভাবলেই খুশিতে মনের অজান্তেই চোখ দিয়ে অশ্রু ঝরে। হ্যাঁ, আজ আমি সফল হয়েছি আমার লক্ষ্যে পৌঁছাতে। এসবের মূলেই রয়েছে ভার্সিটির স্যার ম্যাডাম এবং আমার বন্ধুদের সাহায্য সহযোগিতা। তারা যদি আমাকে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য উৎসাহ না দিত আর আমাকে নানাভাবে সাহায্য না করতো, তাহলে আজ হয়তো আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারতাম না। কয়েকজনের ভাগ্য হয় এরকম ভালো স্যার ম্যাডাম এবং বন্ধু পাওয়া, যা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে, যারা আমাকে বুঝিয়ে দিয়েছে যে পরিশ্রম করলে পরিশ্রমের ফল পাওয়া যায়। আর তাই আজ আমি এত বড় কোম্পানির ম্যানেজার হতে পেরেছি। এর চেয়ে খুশির খবর আর কী হতে পারে? ভার্সিটিতে ভালো রেজাল্ট করার কারণে আমি চাকরি পেতে কোনো সমস্যা হয়নি আমার। আর আমার সবচেয়ে প্রিয় স্যার আমাকে চাকরি পেতে সাহায্য করেছে। তার জন্য হয়তো আজ আমি এত দূর আসতে পেরেছি। আর আমার কঠোর পরিশ্রমে আমি হয়তো আজ এত বড় হতে পেরেছি। সব কিছুর মূলে রয়েছে আমার কঠোর পরিশ্রম। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। আর এই কঠোর পরিশ্রমই আমার ভাগ্যকে বদলে দিয়েছে। এই 5টি বছরে আমার জীবনে জানা অজানা অনেক কিছুই ঘটে গেছে। সেগুলো এখন বা নাই বললাম, কিন্তু একটা ব্যাপার আমি লক্ষ্য করে দেখেছি। বেশ কয়েক মাস যাবৎ মিম আমার সাথে কথা বলে না, আমাকে শাসন করে না, ফোন করে আমার ভালো মন্দ জিজ্ঞাসা করে না। মিমের এই কেয়ারিংগুলো আমি খুব মিস করছি। কি হয়ে গেল মিমের হঠাৎ করে আমার সাথে কথাগুলো বন্ধ করে দিল? তো বন্ধুরা,
এই 5 বছরে কি ঘটেছে কি না ঘটেছে আর এর পরবর্তীতে কি হবে, এটা জানতে চাইলে এর পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে। এর পরের পর্বেই হবে শেষ পর্ব। ইনশাল্লাহ আগামীকাল সবগুলোই দেওয়া হবে। তো বন্ধুরা, গল্পটি কেমন হচ্ছে কমেন্ট করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।